হচ্ছে যে আহ, এটা তো অফিসিয়ালি আমাদের তো ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আপনাকে কোনো হ্যাঁ। ডকুমেন্টেশন পাঠানো হয়েছিল? না, কিছু ডকুমেন্ট পাঠান তো আমাকে। ডকুমেন্ট পাঠানো হয়নি। আপনার মেল আইডিটা কি আছে? মেল আইডিটা টাইপ করুন তো এখানে চ্যাট বক্সে। জিমেল আইডি, হ্যাঁ। ওকে। করছেন? হয়ে গেছে পাঠান। চ্যাট বক্সে তো আসেনি। পেয়েছেন? সেন্ড করলাম তো। না, আসেনি চ্যাট বক্সে। আবার করবো? আসে চ্যাট বক্সে আসেনি স্কাইপে কিন্তু। করছি তাহলে। স্কাইপে চ্যাট বক্সে কিন্তু বলছি আমি। আমি কোথায় সেন্ড করছেন? এবার আসছে। পেয়েছেন? হুম। আমি ডকুমেন্টস সেন্ড করে দিয়েছি, হ্যাঁ। এটা ডকুমেন্টসটা জিএল এর ডকুমেন্টস অবধি গেল, গ্লোবাল সেটিংস জিএল অবধি। এবার এটা হয়ে গেল, তারপর আমি পর পর আস্তে আস্তে যেমন যেমন করো করে যাবো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এসিপি এসিপি যে করতে এসেছি, তো বেসিক্যালি এসিপিটা সম্বন্ধে আপনার এমনি কি আইডিয়া? ওই একটু একটু আছে। যেরকম এমনি এফবিসিএ ক্যাশ জেনারেল, এফবিআর টু পোস্ট ডকুমেন্ট, তারপর এফবিএল 3 এন, এফবিএল 5 এন, না না, একটু এই সমস্তগুলো বেশি লাগবে নয়। না আমার। এসিপির বেসিক ডিফারেন্স কি অন্য সফটওয়্যারের সঙ্গে? আর বেশি কিছু জানেন না। এটা হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার। এখানে কি কোনো প্রোগ্রামিং করতে হয়? ডেটাবেস। এটা প্রোগ্রামিং করতে হয় না। এটা ওরাকেল টাইপের কি আছে কি সফটওয়্যার? বেসিক্যালি দেখুন, এটা একটা ইআরপি সফটওয়্যার, ঠিক আছে। ইআরপি বলতে কি বোঝায়? এটা হচ্ছে মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। ইআরপি সফটওয়্যারটা বলুন, ইআরপি মানে কি? মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং রিলেটেড কিছু হবে।
হ্যাঁ আরেকবার বলুন। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং রিলেটেড কিছু হবে। হ্যাঁ এটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বলতে কি বোঝায়? এই জানি না ডিটেলস কিছু। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং মানে হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বলতে হচ্ছে এন্টারপ্রাইজ মানে কি, এটা অর্গানাইজেশন, হ্যাঁ। ঠিক আছে। এর রিসোর্স কি কি আছে? চারটে এম। ফার্স্ট হচ্ছে মানি, মেটেরিয়াল, ম্যান পাওয়ার আর মেশিন। কি কি বললাম? মানি, মেটেরিয়াল, ম্যান পাওয়ার, মেশিন। মানি দিয়ে কি কাজ হয়? মানি দিয়ে আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ হয়। মানে এটা আর্টটা বলে দিলাম, এর পর আর্ট যেটা চাই রিসোর্সটা বলে দিলাম, এবার পিটা বলছি প্ল্যানিংটা, ঠিক আছে। সেটা মানি দিয়ে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কাজ করি। মেটেরিয়ালস ওকে। দিয়ে প্রোডাকশনের যে কাজটা, ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাজটা হয়, ঠিক আছে। ম্যান পাওয়ার দিয়ে কী হয়? হিউম্যান রিসোর্সের কাজটা হয়। আর আপনার এটা দিয়ে কী নাম বলে, আর কি বাকি রইল? মেশিন। মেশিন। প্রোডাকশন ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস যেটা, সেটা হচ্ছে মেশিন দিয়ে হয়, ঠিক আছে। এবার আপনি বলুন কি কি বললাম। মানি, মেটেরিয়াল, ম্যান পাওয়ার, মেশিন। কি কি কাজ হয় মানি দিয়ে? মানি দিয়ে ম্যানেজ করতে হবে টাকা পয়সা, হুম। যে ম্যানুফ্যাকচারিং তো মানি দিয়েই হবে। তারপরে হচ্ছে অর্গানাইজেশন রানিং করতেও তো মানি লাগবে, হুম। ডেইলি রিলেটেড ওয়ার্ক গুলো হ্যাঁ তো করতে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজটা ওই জন্য বললাম পুরোটা। আর মেটেরিয়াল, যে কোনো জিনিসের তো মেটেরিয়াল তো লাগবেই কোনো এন্টারপ্রাইজ স্টার্ট করতে। আচ্ছা এবার দেখুন, এই যে এসএপিটা এটা একটা বেসিক্যালি কি হয়, এটা একটা নতুন প্রজেক্ট ওরিয়েন্টেড ইস্যু। যেমন হচ্ছে যেমন অনেক কোম্পানিতে কি আছে যে যেখানে আর কি অলরেডি এসএপি মানে অন্য সফটওয়্যার চলছে, ঠিক আছে। যে কোনো সফটওয়্যার চলছে, ইআরপি হতে পারে, নন ইআরপি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট আপনি চাইছেন সেখানে এসএপি, আপনারা হয়তো চাইছেন সেখানে এসএপি ইমপ্লিমেন্ট হোক, বা ক্লায়েন্ট মানে যে চাইছে সাথে ইমপ্লিমেন্ট হোক এসএপি, ওকে। তাহলে এসএপি যদি সেখানে ইমপ্লিমেন্ট হয় তাহলে সেটা কী হবে? সেটা তো তাহলে ফার্স্ট টাইম হচ্ছে, তাই তো? হ্যাঁ। ফার্স্ট টাইম হচ্ছে। তো এবার হচ্ছে যখন ফার্স্ট টাইম যখন হবে, তখন কি হবে যে ফার্স্ট টাইম যদি কোনো সময় কোনো কিছু হয়, তো তখন আমরা আলটিমেট কি করব না, আলটিমেট তখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেটাকে বলবো ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। মানে স্টার্ট করছে, বিং ফ্রম দ্য স্টার্ট, ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। ক্লিয়ার? ওকে। যে কোনো জায়গা থেকে প্রথম থেকে শুরু হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। যখন ইমপ্লিমেন্টেশন হয়ে গেল, তাহলে এবার যখন এসএপি ইমপ্লিমেন্টেশন হয়ে যাওয়ার পর কী হবে, যে সেই কোম্পানি যে টোটাল যেটা কাজ মানে ব্যাক এন্ডে বসে কাজ, এটা কারা করবে? এটা হচ্ছে অফিসের এমপ্লয়িরা, রাইট? হ্যাঁ। তো এমপ্লয়িদেরকে কি বলা হয় এখানে? এন্ড ইউজার বেসিক্যালি, রাইট? তো এই এন্ড ইউজার অ্যাক্টিভিটিস যখন ওরা করবে, তখন তো ওদের একটু প্রবলেম হবে, কারণ তারা একটা দীর্ঘদিন ধরে পুরনো সফটওয়্যার ইউজ করছিল, তারা হট করে এখন একটা নতুন সফটওয়্যারের মধ্যে হ্যাবিচুয়েট হওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে। ওকে। এবার যখনই আর কি এই যখন এটা করতে যাবে তখন তো প্রবলেম আসবে, ধরুন হ্যাঁ। সফটওয়্যারটাও তো প্রবলেম আসতে পারে, সব তো এখন ঠিকঠাক বিহেভ করে তা নয়। তো এই সময় তো একটা কাজে লাগে, দ্যাট ইজ কল্ড সাপোর্টিং। সাপোর্টিং মানে কি? মানে অ্যাসিস্ট, মানে আপনি যখন কোনো কিছু ভুল করতে যাচ্ছেন আপনাকে কেউ হেল্প করবে। ওকে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আলটিমেটলি বেসিক্যালি আপনাকে কি করতে হবে? সাপোর্টিংয়ের অ্যাক্টিভিটিসটা করতে হবে। সাপোর্টিং অ্যাক্টিভিটিস যারা করে তাদের সাপোর্ট কনসালটেন্ট। এসএপিতে খুব ভালো শেখা যায় যদি সাপোর্ট কনসাল্টিংয়ের প্রথম থেকে শুরু করা যায়। অনেক কিছু ইস্যু আসে,
অনেক কিছু প্রবলেম আছে, সেগুলো নিজের হাতে সলভ করা যায়। ঠিক আছে, প্লাস প্রবলেম এলো সলভ না করতে পারলেও যারা সলভ করে দিল সেখান থেকে অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, তো এইটা সাধারণত সবার ক্ষেত্রেই সাপোর্টিং কনসালটেন্ট হিসেবে শুরু হয় কাজকর্মটা। মানে জব রোলটা সাপোর্টিভ কনসালটেন্ট। হ্যাঁ, সাপোর্টিং হিসেবে শুরু হয়। তো এবার হচ্ছে যে যখন আমরা এই সাপোর্টিংয়ের কাজটা করছি, তো তখন কখন করছি না আফটার দ্য ইমপ্লিমেন্টেশন, তাই তো? ইমপ্লিমেন্টেশন হ্যাঁ, হয়ে যাওয়ার পর সাপোর্টিংটা কাদের লাগছে না এন্ড ইউজারদের লাগছে, রাইট? এমপ্লয়িরাই তো এন্ড ইউজার। রাইট, আমি এন্ড ইউজার, আমি এমপ্লয়ি বলবো না, কারণ আমি অফিসিয়াল টার্মে ইউজ করব। মানে যারা ব্যাক এন্ড স্টাফ যারা থাকে তাদেরকেই তো এন্ড ইউজার বলে। হ্যাঁ, তো সেই এন্ড ইউজার কথাটা হচ্ছে এসএপি ওয়ার্ড, তো আমি এমপ্লয়ি কেন বলবো, আমি এন্ড ইউজার বলবো। ঠিক আছে, ওকে, ওকে। তো এই অ্যাক্টিভিটিসটা একটা অ্যাক্টিভিটিস, তার মানে এটা একটা প্রজেক্ট হয়ে গেল। একটা তাহলে কী কী প্রজেক্ট পেলাম, একটা ইমপ্লিমেন্টেশন পেলাম, আর একটা তো বাট এখানে হচ্ছে যে অ্যাক্টিভিটিসটা কি হচ্ছে যে দুটো হলো, একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে সাপোর্ট। নেক্সট একটা হয় দ্যাট ইজ কল রোল আউট। রোল আউট ওকে। প্রজেক্ট, রোল আউটটা কীরকম, ধরুন কোনো দেশে একটা বিজনেস চলছে, তাদের কোনো কোম্পানি করছে, তাদের বিজনেসটাতে এসএপিতে রান হচ্ছে, সেই কোম্পানি চাইছে যে আলটিমেটলি তারা বিজনেসটাকে কি করবে, বিজনেসটাকে একটু এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড মানে কি, এক্সপ্যান্ড মানে হচ্ছে অন্য দেশে তারা নিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এখন যখন অন্য দেশে নিয়ে যাবে তখনই কিন্তু সেই এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আপনার বেসিক্যালি কি প্রজেক্ট, তখন রোল আউট প্রজেক্ট। কেন হচ্ছে যে আপনাকে বিজনেসটা যখন আপনি অন্য দেশে নিয়ে চলে যাবেন, তখন নিয়ে চলে গেলে তো ঠিক আছে, ঠিক আছে, তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা। ঠিক আছে, যখনই এই জায়গাটা হবে তখনই কিন্তু একটা বড় কোয়েশ্চেন চলে আসবে যে আপনার বিজনেস প্রসেস সম্বন্ধে কি বলছে না, বিজনেস প্রসেস সম্বন্ধে, বিজনেস প্রসেস সম্বন্ধে আপনার কিন্তু একটা বড় কোয়েশ্চেন চলে আসবে। ঠিক আছে, যে কি বিজনেস প্রসেসে এটা রান হবে। ঠিক আছে, আপনি বিজনেস প্রসেস বুঝেন তো? হ্যালো, হ্যাঁ, বলুন বিজনেস প্রসেস। বিজনেস প্রসেস বোঝেন, কাকে বলে বিজনেস প্রসেস? একটু বলে দেন ডিটেলস কি হ্যাঁ, আছে। ভেরি গুড। বিজনেস প্রসেস মানে হচ্ছে দেখুন বিভিন্ন কোম্পানি, যেমন ধরুন কোনো একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে একটা প্রসেসে বিজনেস করছে, মানে বিজনেস করছে মানে কি তাদের বিজনেস অ্যাক্টিভিটিসটা কোনো জায়গা থেকে তাদের প্রোডাক্ট তারা পারচেস করছে, র মেটেরিয়ালস, সেখান থেকে তাদের ফার্মে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তারপর সেখান থেকে সেই ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস হয়ে যাওয়ার পর সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে, এই দিস ইজ কল ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস, রাইট? তো এবার আবার দেখুন কোনো কোনো জায়গা হচ্ছে যে কোনো কোনো বিজনেস হচ্ছে যেখানে রিটেল বিজনেস, ঠিক আছে, বা ট্রেডিং বিজনেস। কীরকম ব্যাপারটা হলো, ট্রেডিং বা রিটেল বিজনেস ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে যখন ধরুন আপনি একটা কোনো প্রোডাক্ট কোনো জায়গা থেকে পারচেস করে নিয়ে এসছেন, সেই পারচেসটা করার পর সেখান থেকে আপনি কি করছেন, আপনি সেখান থেকে কিছুটা প্রফিট অ্যাড করছেন, করে নিয়ে তারপর বিক্রি করছেন, তাই তো? হ্যাঁ, দ্যাট ইজ কল আপনার ট্রেডিং বিজনেস, মানে জাস্ট ট্রেডিং করে নেওয়া, একটা জায়গাতে কেনা এবং নিয়ে আর একটা জায়গাতে বিক্রি করে দেওয়া। ঠিক আছে, তাহলে এটা একটা প্রসেস চলে গেল। ঠিক আছে, তো এইবার হচ্ছে যে নেক্সট প্রসেস হতে পারে যে আপনি হয়তো কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিজ, আপনি তো সার্ভিস প্রোভাইড করছেন। সার্ভিস মানে কীরকম, ধরুন অনেক সময় হয় না যে অনেক কোম্পানি, যেমন ধরুন এই যে কোরিয়ার সার্ভিস, এটা তো একটা সার্ভিস। তারপর ধরুন আজকে হ্যাঁ, আপনার যে কোনো কোনো জায়গাতে সার্ভিসিংয়ের কাজ করে, যেমন ধরুন এসি মেনটেনেন্স, তারপর হচ্ছে ফ্রিজ মেনটেনেন্স বা এয়ার কুলার মানে কুলার মেনটেনেন্স হতে পারে, টিভি রিপেয়ারিং হতে পারে, ফ্রি আদার্স অনেক কিছু হতে পারে, এটাও একটা সার্ভিসিংয়ের মধ্যে পড়ে গেল। তাহলে এই সার্ভিসের সার্ভিস ইন্ডাস্ট্রি। সার্ভিস ইন্ডাস্ট্রি হয়ে গেল। ঠিক আছে, তো
তো এই যে হুম, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিগুলো আমাদের সঙ্গে আমাদের অ্যাটিটিউড মানে অ্যাড হয়ে রয়েছে, আমরা সবসময় তো এগুলো কাজ নিয়ে করছি। তো ঠিক আছে, এই সমস্ত কাজগুলো করতে কিন্তু আমাদের এই সমস্তগুলো লাগে। ওকে, তো এবার হচ্ছে যখন আমাদের এই কাজগুলো যখন আমরা করছি বেসিক্যালি, তখন আমাদের কি আছে না, তখন আমাদের আলটিমেটলি ডিফারেন্ট ভাবে বিজনেস প্রসেস অনুযায়ী অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, তাই তো? অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিসগুলো তো ডিফারেন্ট হয়ে যাবে, অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিসগুলো তো আমরা একই রকম থাকবে না, তাই না? তো এই যে হ্যাঁ, অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিসগুলো আমরা একরকম থাকছে না, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে আমরা তখন কি করছি না, আমরা তখন বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক ভালো করে বুঝুন, ইন্ডাস্ট্রি স্পেসিফিক আমরা কিন্তু অ্যাক্টিভিটিস করছি, ঠিক আছে? ইন্ডাস্ট্রি স্পেসিফিক আমরা ওকে, অ্যাক্টিভিটিস করছি, ঠিক আছে? ওকে, বোঝা গেল? তো এই যে ওকে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যাক্টিভিটিসটা করছি, তো এই ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের বিজনেসটা কীরকম আছে। আগে যে কোম্পানি তারা যে দেশে বিজনেস করছে, তারা দেখবে তাদের বিজনেস প্রসেসটা কী আছে, এবং অন্য দেশে তারা যখন এক্সপ্যান্ড করতে যাচ্ছে, মানে স্প্যান্ড মানে কি, স্প্যান্ড মানে স্পেন্ড নয়, স্প্যান্ড মানে এক্সপ্যান্ড মানে হচ্ছে যারা ছড়ানো, বিস্তার হওয়া, বিস্তার হওয়া, ঠিক আছে? ধরুন না কোনো একটা কোম্পানি জাপানে রয়েছে, তারা একটা কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, তারা যাচ্ছে সেটা প্রোডাক্ট হয়তো ইউএসএ হোক, ইউকে হোক, অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, যে কোনো জায়গাতে ছড়াবে। তাহলে ফার্স্ট তাদের দেখতে হবে, যখন যে কোনো এসএপির প্রজেক্ট যদি ডোমেস্টিক হয়ে যায়, ডোমেস্টিক মানে কি, যখন আমাদের দেশের মধ্যেই প্রজেক্ট হচ্ছে, আমাদের এই দেশেই কোনো কোম্পানিতে আমরা ইমপ্লিমেন্টেশন করছি, তাহলে সেইখানে মোটামুটি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড সিস্টেমে 10 থেকে 12 মাস টাইম লাগে। 10 থেকে 12 মাস সময় লাগে, মানে এটা এসএপি স্ট্যান্ডার্ড বলছো, ইমপ্লিমেন্টেশন। রাইট, ঠিক আছে? ওকে, আর যদি কোনো কারণে প্রজেক্টটা ফরেন হয়ে যায়, মানে আপনি তো বিদেশি কোনো প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করছেন, তখন টাইমটা অলমোস্ট ওকে, ডবল লেগে যায়, 20 থেকে 24 মাস, ওকে, ঠিক আছে? তো এখন জাপান থেকে প্রজেক্ট যদি ইন্ডিয়াতে হয়, বা ইউএসএতে হয়, বা ইউকেতে হয়, তাহলে এটা তো আপনার আলটিমেটলি ফরেন প্রজেক্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন জাপানে যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছে, ওরা তো আলটিমেটলি একদম ডেডিকেটেড, যে তাদের প্রোডাক্টটা সব রেডি আছে, তারা ওখানে অনেক দিন বিজনেস চলছে, এবার তারা ওখান থেকে স্প্যান করতে চাইছে, ঠিক? হ্যাঁ, বাট এখানে কি হয়েছে, এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে যেটা হচ্ছে, এখানে যেটা দেখছি যেটা, সেখানে হচ্ছে যে আমরা কিন্তু দেখছি যে এখানে যে এখন 20 থেকে 24 মাস তার বসে থাকা সম্ভব নয় যেখানে প্রোডাক্ট রেডি। ওকে, কারণ আপনি যদি এসএপিতে এখন ইমপ্লিমেন্ট করবেন, তাহলে তো আপনার 20 থেকে 24 মাস সময় লেগে যাবে, ফরেন প্রজেক্ট তো, বুঝতে হ্যাঁ, পারছেন? জাপানে যে বিজনেসটা হ্যাঁ, চলছে, ওটা এসএপিতে ইমপ্লিমেন্ট হয়েছে ওদের সিস্টেমটা। তা ও যখন হ্যাঁ, অন্য দেশে করবে বিজনেসটা, ও তো চাইবে সেই একই সফটওয়্যার করতে, তবে তো কমিউনিকেট করতে পারবে, তাই তো? তো এখন যদি হ্যাঁ, কোনো, একই সফটওয়্যার চাইবে করতে, হ্যাঁ, কমিউনিকেট তো করতে। একই যদি করতে চায়, তাহলে তো আমরা এতদিন সময় লাগবে। কিন্তু একটা রেডিমেড সফটওয়্যারকে, একটা সফটওয়্যারের জন্য সে এতদিন ধরে বসে থাকবে প্রোডাক্ট নিয়ে? তো সেইখানে তখন একটা কোশ্চেন চলে আছে, এই যদি বিজনেস প্রসেসটা দেখা হয়, জাপানে যে প্রসেসে বিজনেসটা করা হচ্ছে, সেই প্রসেস যদি ইন্ডিয়াতে একই মেনটেন হয়, বা ইউএসএতে মেনটেন, বা ইউকেতে মেনটেন হয়, তখন কি হয়, তখন কিছু মেজর চেঞ্জেসের পার্টগুলোতে চেঞ্জেস করে ওই সফটওয়্যারটাকেই জাস্ট রোল আউট করে, মানে জাস্ট কপি, যেমন আমি আপনাকে একটা সফটওয়্যারটা পাঠিয়ে দিলাম, আপনি কি করলেন, সফটওয়্যারটা কপি করলেন, কপি করে আপনি ইমপ্লিমেন্ট ওখানে ইনস্টল করে দিলেন। তাহলে যখন ইনস্টল করে দিচ্ছেন, তাহলে আলটিমেট ওই সফটওয়্যার মধ্যে যেটা ডেটাবেস আছে, ডেটাবেসটা আমাকে চলে গেল, আপনি ওই ডেটাবেস থেকে আলটিমেট সফটওয়্যারটা আস্তে আস্তে কাজ করতে পারবেন, যা যা করার আছে, যে কোনো কোম্পানি করে আপনার যদি মনে হয় যে আমরা দেখার বাই করা, দেখুন দেখে করতে পারবেন। তাহলে এই যে চলে গেল, তাহলে এই চলে যাওয়ার জন্য আলটিমেটলি কী হলো, টাইমটা অনেকটা কমে গেল, তাই তো? টাইমটা কমে গেল, তো কমে যেতে, ওটা কাজ চালানোর জন্য টেম্পোরারি বেসিস নট ওটা। টেম্পোরারি বেসিস, দিস ইজ পার্মানেন্ট বেসিস, নট টেম্পোরারি। আমি বলছি ওটা যে আজকে পুরো সফটওয়্যার চলে এলো, কিন্তু চলে আসার পর
কিছু জায়গায় আছে যেগুলো চেঞ্জেস করতে হয়, মেজর চেঞ্জেস। হোয়াট ইজ দ্য মেজর চেঞ্জেস? মেজর চেঞ্জেসের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমরা এই জায়গাটা করব, ঠিক আছে, যখন আমরা এই জায়গাটা করব তখন আমাদের ক্ষেত্রে তিনটে চারটে জায়গাতে মেজর চেঞ্জেস করতে হয়। ফার্স্ট হচ্ছে কি? ফার্স্ট হচ্ছে লোকালাইজেশন। লোকালাইজেশন কাকে বলে? লোকালাইজেশন হচ্ছে যে কারেন্সি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। জাপানে যখন সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট হয়েছিল ওখানে কারেন্সি কী ছিল? ইয়েন, এবং ল্যাঙ্গুয়েজ ছিল জাপানি ল্যাঙ্গুয়েজ। যখন ইন্ডিয়াতে হয়ে যাবে তখন সে কারেন্সি হয়ে যাবে আপনার আয়নার এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইউএসএতে যখন হবে তখন কারেন্সি হয়ে যাবে ইউএসডি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইউকেতে হলে গ্রেট ব্রিটেন পাউন্ড এবং ইংলিশ। তাহলে ওই সফটওয়্যার মধ্যে এই জায়গাটা চেঞ্জেস করতে হবে একটা, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ তাহলে ওই রেডিমেড সফটওয়্যার মধ্যে যেটা নিয়ে এলেন তার মধ্যে এটা চেঞ্জেস। নেক্সট হচ্ছে সিস্টেম অফ ট্যাক্সেশন। ট্যাক্সেশন সিস্টেমটা কি? ট্যাক্সেশন সিস্টেমটা হচ্ছে যে কোনো দেশের সঙ্গে কোনো দেশের ট্যাক্স ম্যাচ করে না। ট্যাক্সেশন সিস্টেমটা এমনই সিস্টেম পৃথিবীর কোনো দেশের সঙ্গে কোনো দেশের ম্যাচ করে না, ঠিক আছে? এটা তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট গভর্নমেন্ট ল এর উপর কিছু ডিপেন্ড করে। গভর্নমেন্ট লয়ের উপর সমস্ত ট্যাক্সেশনগুলো হয়। তাহলে এই গভর্নমেন্ট লয়ের উপর যখন ট্যাক্সেশনটা হয় তখন আমাকে সেই ট্যাক্সেশনটা পুরো মানে একদম পুরো চেঞ্জ করতে হবে। হ্যাঁ তো এটা একটা বড় ব্যাপার গেছে। নেক্সট ব্যাপার যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখব এখানে সব থেকে বড় যে জায়গাটা আছে, আমরা এই জায়গাটা খুব ভাইটাল, মনে নোট করবেন। সেটা হচ্ছে যে যখন আমরা এখানে কাজ করব তখন হচ্ছে আর একটা জিনিসের দিকে খেলে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের রেট। রেট অফ ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশনটা কিন্তু খুব ভাইটাল। রেট অফ ডেপ্রিসিয়েশনটা যখন দেখবেন আপনি কাজ করবেন তখন এই রেট অফ ডেপ্রিসিয়েশনটা কিন্তু খুব বড় জায়গা প্লে করবে, ঠিক আছে? এই রেট অফ ডেপ্রিসিয়েশনের জায়গাটাতে কিন্তু আলটিমেটলি আপনাকে কী করতে হবে? এই রেট অফ ডেপ্রিসিয়েশনের জায়গাতে কিন্তু আলটিমেটলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিফারেন্ট কান্ট্রির কিন্তু ডিফারেন্ট ডেপ্রিসিয়েশন রেট আছে। কি বললাম? ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট ডেপ্রিসিয়েশন রেট আছে। তাহলে ওকে একই ফার্নিচার ইন্ডিয়াতে একরকম ডেপ্রিসিয়েশন, জাপানে একরকম ডেপ্রিসিয়েশন রেট, ঠিক আছে? তাহলে এই ডেপ্রিসিয়েশন রেটগুলো চেঞ্জ করতে হবে, ঠিক ওকে আছে? এবার দেখুন আরেকটা যে লিগালাইজেশন। লিগালাইজেশন মানে কি? এই যে প্রোডাক্ট ওরিয়েন্টেড যে ব্যাপারটা আছে, এই প্রোডাক্ট ওরিয়েন্টেডের ব্যাপার যে জায়গাটা আছে সেই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের দেখতে হবে যে এই যে প্রোডাক্ট সার্ভিস যেটা আছে সেই প্রোডাক্ট সার্ভিসের জায়গাটাতে আমরা যে প্রোডাক্টটা সার্ভিসটা প্রোভাইড করছি, দেখা গেলো জাপানে যে প্রোডাক্টটা অ্যালাউ এখানেতে অ্যালাউ না। ওকে তাহলে আমাদেরকে এখানে অ্যালাউয়ের জন্য আলটিমেটলি সেরকম ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তো এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু চেঞ্জেস করতে হবে। এই চেঞ্জেসটা টোটাল সফটওয়্যারের অ্যারাউন্ড হচ্ছে আপনার মানে ম্যাক্সিমাম 25% জব, ঠিক আছে? এই 25% জবটা যেটা আছে এই 25% জবটা কিন্তু আলটিমেটলি আমাদের টোটাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। তাহলে এই 25% জবটা করতে গেলে ম্যাক্সিমাম হাতে থাকা হলো 4 মাস 5 মাস সময় লাগবে। তাহলে 4-5 মাস সময়ের আচ্ছা মধ্যে কিন্তু আমরা কী করছি না, আমরা কিন্তু আলটিমেটলি করতে পারছি, কি বলে এসিপি স্টার্ট করতে পারছি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এইটাকে ওকে এই সার্ভিসটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল যে আমাদের এরকমভাবে এটা করা হয়, ক্লিয়ার? ওকে তো এবার হচ্ছে নেক্সট সার্ভার সিস্টেম। সার্ভার বলতে কি বোঝায় না, একটা সেন্ট্রাল মেশিন যার মধ্যে বেসিক্যালি সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট রয়েছে বা ডেটাবেস রয়েছে, আমরা যে কোনো সময়তে যে কোনো জায়গা থেকে ওটাকে অ্যাক্সেস করছি, তাই তো? এটাকেই সার্ভার বলা হয় সাধারণত। তো এবার কথা হচ্ছে এই সার্ভারে আমাদের কি আছে যে যে কোনো প্রোভাইডারই একটাই সার্ভার থাকে, তাই তো? বাট আমাদের কি হচ্ছে এখানে আমাদের কিন্তু সার্ভার সিস্টেমে সার্ভার কিন্তু 3টে সার্ভার, ঠিক আছে?
একটাকে বলা হয় ডেভেলপমেন্ট সার্ভার, একটাকে বলা হয় কোয়ালিটি সার্ভার, আর একটা হচ্ছে প্রোডাকশন সার্ভার। ওকে। ঠিক আছে, ডেভেলপমেন্ট সার্ভারটা কি? ডেভেলপমেন্ট সার্ভারটা হচ্ছে যখন আপনি কোনো এসএপি সফটওয়্যারটাকে পারচেস করছেন, সেই এসএপি সফটওয়্যারটা পারচেস করলে এসএপি আপনাকে যেটা দিচ্ছে সেইটা কি না, সেই জিনিসটা হচ্ছে একটা টোটাল সেট অফ রুলস অর প্রোগ্রামস। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে ওটা কিন্তু আপনার মতো করে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, ধরুন আমরা অনেক সময় রেডিমেড মানে ড্রাই ফুড কিছু কিনে নিয়ে এসে বাড়িতে এসে কিন্তু রান্না করে নিই। ঠিক আছে, প্যাকিং থাকে। তো এটাও ঠিক তাই, আপনি যেরকমভাবে রান্না করবেন সেটা আপনার ব্যাপার। তো এইখানে হচ্ছে যখন ওইরকম ধরনের একটা সফটওয়্যার কিনলাম, কেনার পর আমার যেরকম ইন্ডাস্ট্রি, আমার যেরকম রিকোয়ারমেন্ট, আমার রিকোয়ারমেন্টের রেসপেক্টিভে আমি কিন্তু সেটাকে তৈরি করে নেব। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি এসএপি সফটওয়্যার মেন ফাংশন। তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। ওকে, তো যখনই তৈরি করতে যাবেন তাহলে ওটাকে তো আপনাকে ট্রায়াল এরার বেসিসে দেখতে হবে ডেভেলপিং যখন করছেন ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো এই যে ডেভেলপিংয়ের কাজ, এটা কিন্তু আপনি কোনো সময় ভাববেন না যে এটা কোনো রেডিমেড সফটওয়্যার যেমন আদার্সগুলো হয়, আপনি কিনে নিয়ে এলাম আর এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু সেরকম নয়। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। তো আপনি এটাকে করলেন, করার পর দেখা গেল কি না, আপনার ওই জায়গাতে এসে যখন আপনি যেসব জায়গাগুলো চেঞ্জেস করছেন, যেগুলো তৈরি করতে হচ্ছে, এগুলো দেখছেন, এই সব দেখার জায়গাগুলো বেসিক্যালি হচ্ছে আপনার ডেভেলপমেন্ট সার্ভারে ডেভেলপিং হয়ে থাকে। ডেভেলপমেন্ট সার্ভারে কারা কাজ করে? ডেভেলপমেন্ট সার্ভারে কারা কাজ করে? ডেভেলপমেন্ট সার্ভারে যারা কাজ করে বেসিক্যালি তাদেরকে কি বলা হয়, ডেভেলপিং সার্ভারে যারা কাজ করে তাদেরকে বলা হয় কনসালটেন্ট। কনসালটেন্টরা এই ডেভেলপমেন্ট সার্ভারে কাজ করে। ক্লিয়ার? ওকে। কনসালটেন্টদের ফাংশন হচ্ছে ডেভেলপিং সার্ভারে কাজ করানো। ঠিক আছে, এসএপি কনসালটেন্টরা। নেক্সট হচ্ছে যখন আপনি এটা কোনো কিছু ডেভেলপিং করলেন, ডেভেলপিং করার পর সেটাকে একবার তো চেকিং করে দেখতে হবে যে ঠিক হলো কি হলো না, বা আপনার অ্যাক্টিভিটিসে যেটা করতে চাইছেন, যেরকমভাবে আপনি অ্যাকচুয়ালি চাইছেন রিয়েল টাইমে ওটা কতটা কাজে লাগবে কি লাগবে না। রাইট? তো এই যে জায়গাটা, এটাকে বলা হয় বেসিক্যালি এই এতে যে চেকিং করা বা কোয়ালিটি সার্ভার। মানে কোয়ালিটি সার্ভার কি, ডেভেলপমেন্ট সার্ভার থেকে যেটা ডেভেলপিং করলেন সেই ডেভেলপিংয়ের রিকোয়েস্টটা আপনি কোয়ালিটিতে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, কোয়ালিটি সার্ভার গিয়ে কী করলো না, সেটা চেকিং করলো। চেকিং করার পর আপনাকে কি করলো না, আপনাকে রিপোর্ট দিয়ে দিল যে এটা হয়ে গেছে, আপনি এটাকে ফাইনাল হিসাবে ট্রিট করে নিলেন। তাহলে এরকম বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন জিনিস ডেভেলপিং হবে এবং সেটা কোয়ালিটিতে যাবে, কোয়ালিটি থেকে এটা চেকিং হয়ে ওটা ফাইনালাইজ হবে। তো ফাইনালি কোয়ালিটি সার্ভারে কারা কাজ করে? কোয়ালিটি সার্ভারে কাজ করে যারা সিনিয়র কনসালটেন্ট লোক এরা, বা কোম্পানির কোর ইউজার। কোর ইউজার কাকে বলে না, অনেক কোম্পানিতে দেখবেন থাকে অনেক পার্সন যারা খুব সিনিয়র মোস্ট পার্সন, অনেক দিন ধরে কাজ করছেন, তাকে কোর ইউজার বলা হয়। তারা কিন্তু যে কোনো প্রবলেমকে সর্ট আউট করতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, বলতে পারে। তো তারা আগে চেক করে নেবে তাদের ডিপার্টমেন্টের জন্য যে অ্যাক্টিভিটি স্ট্যাটাসটা হলো কি হলো না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। যখন আমরা চেকিং হয়ে গেল, সেটা একটা জায়গায় রাখা হচ্ছে এবং তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সেগুলোকে নিয়ে কিন্তু প্রোডাকশন সার্ভে পাঠানো আছে। যদি কোনো কারণে চেকিং করতে গিয়ে দেখা যায়, কোয়ালিটি টেস্ট করতে গিয়ে দেখা যায় যে কোনো এরর আসছে বা যেরকম চাইছেন সেরকম হচ্ছে না, আপনি আবার ডেভেলপিং সার্ভারকে কনসালটেন্টদের বলতে পারেন যে এটাকে রিওয়ার্ক করার জন্য, ওরা আবার রিওয়ার্ক করে আপনাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো এবার হচ্ছে যত সব রেক্টিফিকেশন সব কোয়ালিটি সার্ভারেই হবে। হ্যাঁ, রেক্টিফিকেশন সব অনেক চেক রেকটিফিকেশন করে। মানে চেকিংটা করা হয় কোয়ালিটি সার্ভার থেকে সমস্ত কিছু। ঠিক আছে, তো এবার হচ্ছে যখন আমরা এটা হয়ে গেল, তারপর আপনাকে কি করতে হবে না, আপনাকে করতে হবে বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে প্রোডাকশন সার্ভার নিয়ে যেতে হবে। প্রোডাকশন সার্ভার মানে কোনটা, মানে যেখানে অফিসে এন্ড ইউজাররা বসে কাজ করছে বা কাজ করবে। প্রোডাকশন সার্ভারে চলে গেলে সেখানে কিন্তু আলটিমেট আর চেঞ্জেস করতে পারবেন না। ভালো করে বুঝে নিন,
একবার প্রোডাকশন সার্ভারে চলে যাবেন কোনো চেঞ্জেস করতে পারবেন না। প্রোডাকশন সার্ভার কিন্তু একবারই নিয়ে যাওয়া হয় সব কিছু জিনিসকে একদিনে, এই আজকে কিছু কালকে কিছু এমন করা হয় না, ঠিক আছে। ওকে, এবার প্রোডাকশন সার্ভারে এন্ড ইউজাররা কাজ করবে। এন্ড ইউজার যেখানে কাজ করে, ঠিক আছে। প্রোডাকশন সার্ভার কিন্তু কনসালটেন্টদের কোনো এন্ট্রি নেই, ঠিক আছে। তো এই যে একটা কোনো একটা ফাইন ডে দেখা হয়, দেখে নিয়ে এই প্রোডাকশন সার্ভারে সমস্ত কিছুকে নিয়ে যাওয়া হয়। এই সিস্টেমটা হচ্ছে টোটালি এসএপি সিস্টেম। ক্লিয়ার? ওকে। ওকে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। রাইট? ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে আমরা যেটা করব, যেটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার। অর্গানাইজেশন স্ট্রাকচার, অর্গানাইজেশন স্ট্রাকচার বলতে কি বোঝায়? অর্গানাইজেশন স্ট্রাকচার বলতে বোঝায় আপনি এই যে কোম্পানিতে কাজ করছেন, এখানে কত বছর কাজ করছেন? 10 years। হুম, 10 years। শুনতে পাচ্ছেন না বলুন? 10 years। 10 ইয়ার্স। তাহলে আজকে আপনি এই যে কোম্পানিতে 10 ইয়ার্স কাজ করছেন, এই 10 ইয়ার্সের প্রথম দিনটার কথা চিন্তা করুন, যেদিনকে আপনি এন্ট্রি নিয়েছিলেন, ফার্স্ট ডে। তখন আপনার মেন অ্যাক্টিভিটিস কী ছিল? মেন ফাংশনটা ছিল এটাই যে এনি হাউ আপনার কি করা, এই কোম্পানি সম্বন্ধে জানা, যে এই কোম্পানিতে যখন আপনি ঢুকেছেন তাহলে আপনাকে প্রথম কী করতে হয়েছিল, যে আপনার অ্যাক্টিভিটিসটা কী হবে, এই কোম্পানির অ্যাকচুয়ালি বিজনেসটা কী, ঠিক আছে। এই কোম্পানিতে আপনার রোলটা কী আছে, ঠিক আছে, আপনার ইমিডিয়েট বস কে আছে, তাই তো। এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আপনাকে জানতে হয়েছিল প্রথম গিয়ে। হ্যাঁ, ট্রেনিং এ বলে দেয় এই হায়ারার্কি থাকবে, কে টপ টু হায়ারার্কি থাকবে, বটম, কে কাকে আপনি রিপোর্টিং করবেন। হায়ারার্কি, জব রোল, হুম, কোম্পানির রুলস রেগুলেশন, কোম্পানির যেগুলো প্রাইমারি কি ডু অ্যান্ড ডোন্ট, হুম, এটসেট্রা। ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা আছে, তো এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এইখানে আপনাকে কাজে লাগবে, ঠিক আছে। তো সেখানে আমরা কি করছি, সেখানে আমরা বেসিক্যালি যেটা করছি, যে আমাদের জানতে হচ্ছে এইখানে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিসটা কী আছে, ফার্স্ট অ্যাক্টিভিটিসটা কী আছে। আমাদের অ্যাক্টিভিটিস হচ্ছে এ নিয়ে আমাদের জানা যে আমাদের মেইন এটা কে আছে, তারপর সরি সিনিয়র কে আছেন, এবং তারপর আমাদের জানতে হচ্ছে যে আমাদের বেসিক্যালি জব রোলটা কী আছে, এবং জব রোলের পর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এটা কি আছে, ওই কি বলে বিজনেস অ্যাক্টিভিটিসের সঙ্গে আমাদের রোলটা কি আছে, এভরিথিং, এই সমস্তগুলো আমাদের দেখতে হয়, ঠিক আছে। তো এই সমস্তগুলো আলটিমেটলি, আবার কোড অফ কন্ডাক্ট। হ্যাঁ কোড অফ কন্ডাক্ট। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের, যেমনি আমাদের প্রথমে জয়েন করলেই বলে দেয়। ঠিক আছে। হ্যাঁ, বলুন। তো এই এই জায়গাগুলো আমাদের খুব জরুরি জায়গা, ঠিক আছে। তো এই জায়গাগুলো যখন জরুরি জায়গা আছে, সেই জন্য যে আমাদের এটা কিন্তু খুব জরুরি, আমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এইরকমভাবে এই অ্যাক্টিভিটিসটা করব, ঠিক আছে। এবার হচ্ছে যে নেক্সট যেটা, সেটা হচ্ছে কি না, আমাদের জানতে হবে এসএপিতেও ঠিক এরকম ধরনের একটা অর্গানাইজেশন স্ট্রাকচার আছে, এসএপিতে একটা এরকম একটা অর্গানাইজেশন স্ট্রাকচার আছে।
এই অর্গানাইজেশন স্ট্রাকচারকে বেসিক্যালি বলা হয় যে এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার। ঠিক আছে, তো এই এন্টারপ্রাইজ স্ট্রাকচার বেসিক্যালি এসএপিতে যেটা থাকে, এর টপ লেভেল যে ইউনিট তাকে বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে কি, যে এসএপি সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করছে তার কোম্পানিতে, সে হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে, যেমন ধরুন ওকে, আজকে একটা কোম্পানি, ধরুন আপনার টাটার যে কোনো কোম্পানি হতে পারে, রিলায়েন্স কোম্পানি। ক্লায়েন্টকে মানে কাস্টমারকে বলা যেতে পারে না? না না না, ক্লায়েন্ট মানে হচ্ছে যে এসএপি থেকে সফটওয়্যারটা পারচেস করেছে তার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করার জন্য। ঠিক আছে, সে হচ্ছে ক্লায়েন্ট। মানে মানে এসিপি যে থাকবে, যে সার্ভিস প্রোভাইড করবে, যাকে বিক্রি করছে, সেই তো কাস্টমার আর ক্লায়েন্ট একই হয়। অ্যাকচুয়ালি কাস্টমার এখানে ক্লায়েন্ট বলা হয়। ক্লায়েন্ট বলা হয়, ওকে ওকে, ঠিক এই আছে, টার্মসটা ক্লায়েন্ট হয়। কারণ এসএপি তাদেরকে একটা আইডি দেয়, দ্যাট ইজ কল ক্লায়েন্ট আইডি। ক্লায়েন্ট আইডি। ঠিক আছে, আমাদের ব্রাঞ্চে 3খানা এসিপি আছে আইডি। হুম, ক্লায়েন্ট আইডি আছে তো? হ্যাঁ 3টে ক্লায়েন্ট আইডি আছে হ্যাঁ, না একটা ক্লায়েন্ট আইডি আছে? 3টে ক্লায়েন্ট আইডি। একটা হচ্ছে রিসিভিং এর জন্য, রিসিভিং ডিপার্টমেন্ট। হুম, একটা থাকে ম্যানেজার অপারেশনের জন্য, আর একটা থাকে না ক্লায়েন্ট আইডি কটা আছে? 3টে আছে। 3টে ক্লায়েন্ট আইডি আর 3টে ইউজার আইডি। আচ্ছা, তাহলে ইউজার আইডি হবে, মেবি ভুল হ্যাঁ, বলছি। ক্লায়েন্ট আইডি বলবো। ক্লায়েন্ট আইডি একটা হবে না, একটাই ক্লায়েন্ট। ইউজার আইডি 3টে হবে, এটা ডিপেন্ড করে, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কারণ ভ্যারি করে। আপনার কোম্পানি তো একটাই। কোম্পানি একটা, এবার এক এবার একটা সে তো ব্রাঞ্চে এক একটা সে তো যেমনি টার্ন ওভার, পারচেস তারপর করেছে, ডিপেন্ড করে। হ্যাঁ সে তো পারচেস করেছে। হ্যাঁ, ঠিক আছে, তো সে যখন পারচেস করেছে তাকে তারা একটাই আইডি দিয়েছে। ঠিক আছে, সে ক্লায়েন্ট আইডি একটাই হয় সাধারণত। তবে ইউজার আইডি 3টে হবে। ইউজার আইডি যত ইচ্ছা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো এবার হচ্ছে যে টপ লেভেল ইউনিট হচ্ছে ক্লায়েন্ট। এর পরের যে ইউনিটটা সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কোম্পানি। কোম্পানি মানে কি, যে এসএপি মানে যেখানে আর কি কোম্পানিটাকে বলা হয় কি গ্রুপ অফ অর্গানাইজেশনস। কোম্পানি বলতে কি বোঝায়, গ্রুপ অফ অর্গানাইজেশনস। গ্রুপ অফ অর্গানাইজেশন বলতে কি বোঝায় না, গ্রুপ অফ অর্গানাইজেশন বলতে যেমন টাটা, টাটা একটা গ্রুপ। ঠিক আছে, হ্যাঁ এই টাটা গ্রুপের মধ্যে আলটিমেটলি কি হচ্ছে না, আলটিমেটলি টাটা গ্রুপের মধ্যে টাটা গ্রুপ অফ কোম্পানিজ রয়েছে। ঠিক আছে, তো গ্রুপ তখনই দরকার হয় যখন বেসিক্যালি মাল্টিপল কোম্পানি কোড হয়ে যায়, মাল্টিপল বিজনেস সেক্টর হয়ে যায়, তখন কিন্তু গ্রুপের ফাংশনটা চলে আসে। ঠিক আছে, গ্রুপের অ্যাক্টিভিটিস চলে আসে। এবার নেক্সট হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে কি না, নেক্সট অ্যাক্টিভিটিস হচ্ছে যে এই কোম্পানি আর ক্লায়েন্ট এর কিন্তু অলমোস্ট সেম। কোম্পানি আর ক্লায়েন্ট কিন্তু অলমোস্ট সেম, সেম এন্টিটি অলমোস্ট। ঠিক আছে, এবার হচ্ছে যে নেক্সট যেটা আপনার অপারেটিং কনসার্ন। এই যে ধরুন কোম্পানির ফাংশনটা কি, কোম্পানির অ্যাক্টিভিটিসটা কি, কোম্পানির অ্যাক্টিভিটিস হচ্ছে তার টোটাল বিজনেসের মধ্যে কি হচ্ছে না হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেইখানে তার টোটাল বিজনেসের মধ্যে দেখা যে অ্যাক্টিভিটিসটা কোথায় কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, সেটাকে বলা হয় কোম্পানি। কোম্পানি ফাংশনটা কি, তার যে টোটাল বিজনেস অ্যাক্টিভিটিসগুলো ডিফারেন্ট জায়গায় রয়েছে, সেই ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিসের এগেনস্টে আলটিমেটলি কত নেট রেজাল্ট হলো, সেই রেজাল্টটাকে নিয়ে একটা স্টেটমেন্ট ফর্ম তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির ফাংশন। ঠিক আছে, তো এইখানে কোম্পানি বলতে কিন্তু আলটিমেট বোঝায় যে গ্রুপটাকে, এটাই। আর যে রিপোর্টটা তারা তৈরি করে, দিস ইজ নট আপনার যে কোনো ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস, কারণ ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস কিন্তু আলটিমেটলি তৈরি হয় কোথায় না, ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস তৈরি হয় সেইখানে যেখানে বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে। ঠিক আছে, বাট এখানে কি হচ্ছে যে কোম্পানি বলতে কি বোঝায়,
কোম্পানি হচ্ছে যে আলটিমেটলি টোটাল গ্রুপটা, সে কি করে ওই টোটাল যে তার যতগুলো বিজনেস সেক্টর আছে সব কটা বিজনেস সেক্টর থেকে তার যা প্রফিট অ্যান্ড লস হলো তার উপর সে স্টেটমেন্টটা তৈরি করলো। এই স্টেটমেন্টটা কিন্তু কনসলিডেট থাকে তাই না? একটা কনসিস্টেন্ট, এই স্টেটমেন্টটা কিন্তু কনসলিডেটেড। রাইট, এটা কিন্তু কোনো প্রফিট অ্যান্ড লস বা নয়, কী নাম বলে ওকে, ব্যালেন্স শিট নয়, এটা একটা স্টেটমেন্ট, এবং যেখান থেকে তারা নিজস্ব রিপোর্টটা তৈরি করে নেয়। ঠিক আছে, এইটাকে বেসিক্যালি আমরা বলি যে কোম্পানি স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কিন্তু আপনি কোনো সময় দেখতে পাবেন না, বাইরের লোকেরা কোনো সময় দেখতে পায় না। ঠিক আছে, বাইরের লোকেরা কিন্তু এই রিপোর্টটা কিন্তু কোনো সময়তে জানতে পারে না বা দেখতে পারে না। ঠিক আছে, তো তো এবার কোম্পানির প্রফিট অ্যান্ড লস তো যখন কোম্পানিতে রেজিস্টার করতে হয় তখন তো ওটা কোম্পানির ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস তো হাইলাইট করতে হয়। হ্যাঁ, সেটা সেটা তো কোম্পানি বিজনেস হচ্ছে, লিস্টেড। এটা তো কোম্পানিতে বলছি আমি, কোম্পানি গ্রুপ। আপনি টাটার কোনো ব্যালেন্স শিট দেখতে পেয়েছেন কোনোদিন? আপনি টিসকোর দেখেছেন, টেলকোর দেখেছেন, টিসিএসের দেখেছেন, টাটা পাওয়ারের দেখেছেন, টাটার কোনোদিন দেখেছেন? মানে ইন্ডিভিজুয়াল থাকবে ওদের না? হ্যাঁ, সেটা সেরকমভাবে ইন্ডিভিজুয়াল কোনোদিন হয় না। ঠিক আছে, তো সেই জন্য আর কি এইটা কোনোদিন আলটিমেটলি ওকে। হয় না। ঠিক আছে, এইবার কোয়েশ্চেন হচ্ছে যে অপারেটিং কাজের ফাংশন হচ্ছে কি, কত টাকা প্রফিট কোথায় কি হয়েছে না হয়েছে বা কি নেট রেজাল্ট হয়েছে না হয়েছে সেটা দেখবার জন্য বেসিক্যালি কি হচ্ছে যে আলটিমেটলি এই কাজটা করতে হয়। ঠিক আছে, কত টাকা প্রফিট হচ্ছে না হচ্ছে এটা দেখবার জন্য বেসিক্যালি কি হচ্ছে যে আলটিমেটলি আমাদের কি করতে হয় না, আমাদের এই জায়গাটাতে বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই কাজটাকে নিয়ে আসতে হয়। অপারেটিং কানসার্ন কি করে, প্রফিট এবিলিটি অ্যানালাইসিস করেন। আচ্ছা। ঠিক আছে, অপারেটিং কানসার্নের ফাংশন হচ্ছে প্রফিট এবিলিটি অ্যানালাইসিস। ঠিক আছে, ওকে। ঠিক আছে, সে শুধু প্রফিটটাকে বিভিন্ন জায়গা থেকে বার করে করে ডাইরেক্টলি সে ক্লায়েন্টকে প্রোভাইড করে। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে যে সে প্রফিটটা তো বার করলো, এখন কোনো জায়গাতে যদি কোনো জায়গায় লস হয়ে যায় বা কোনো জায়গাতে যদি কোনো জায়গাতে আমরা যদি দেখা যায় যে এমন হয়ে গেল যেখানে প্রফিট বা লস কিছু হলো না, বাট কি হচ্ছে না আপনার দেখা যাচ্ছে যে এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আলটিমেটলি অপারেটিং কনসার্ন কিছু করতে পারে না। অপারেটিং কনসার্ন মেইন ফাংশনই হচ্ছে আলটিমেট শুধু প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করানো। এই জায়গাটা যে করে তার নাম হচ্ছে আপনার কন্ট্রোলিং এরিয়া, যেটা আমাদের সিও পার্ট। ঠিক আছে, সিও পার্ট, এফআইসিও যে সিও পার্টটা। কন্ট্রোলিং এরিয়া কী করে, কন্ট্রোলিং এরিয়া হচ্ছে যে যেখানে আপনার বিজনেস অ্যাক্টিভিটিসটা হলো সেই বিজনেস অ্যাক্টিভিটিসের মধ্যে যত জায়গাতে যা যা হলো, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আলটিমেটলি কি করে না, আলটিমেটলি একটা আপনাকে এই সার্ভিস প্রোভাইড করে, যে সার্ভিসটা হচ্ছে বেসিক্যালি কস্টিং ওরিয়েন্টেড। কোনো জায়গাতে দেখা গেল কোনো বিজনেসে, ঠিক আছে, যে আপনার হয়ে গেছে কি বলে লস হয়ে গেছে, কোনো বিজনেসে দেখা গেল হয়তো যে আপনার কি বলবো আগের বারে যা প্রফিট হয়েছিল তার থেকে প্রফিট কম হয়েছে। কোনো জায়গাতে দেখা গেল যে কি না আপনার হয়েছে কি নাম বলো ওটাকে, লস হয়েছিল, এবারে লস আরও বেড়ে গেছে। আগেরবারে হয়তো প্রফিট লস কিছু ছিল না, এবারে হয়তো দেখা গেলো সেখানে গিয়ে কোনো কারণে আপনার লস হয়ে গেছে। এই যে জায়গাগুলো তো কোম্পানি কি চাইবে, কোম্পানি চাইবে তার যাতে সমস্ত জায়গাতে ঠিকঠাকভাবে প্রফিটটা হোক। ঠিক আছে, তো এই যে কস্টিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস এই কাজটা করে বেসিক্যালি কন্ট্রোলিং এরিয়া। একটা জিনিস বলি, অপারেটিং কনসার্ন সবসময়তে একটা ক্লায়েন্টের নিচে যখন থাকে একটাই থাকে, একটা কোম্পানি বা ক্লায়েন্টের তলায় একটাই অপারেটিং কনসার্ন থাকে, সেটা ক্লায়েন্ট বা কোম্পানির সঙ্গে আপনার অপারেটিং কনসার্নের রিলেশন হচ্ছে 1:1। ঠিক আছে, ওকে। বাট একটা ক্লায়েন্টের নিচে এন নাম্বার, এন মানে নিউমেরিক ইনফিনিটি কতগুলো হবে দ্যাট ইজ ডিপেন্ড আপন আলটিমেটলি ক্লায়েন্ট, এন নাম্বার
কন্ট্রোলিং এরিয়া হতে পারে, কতগুলো হবে সেটা ক্লায়েন্ট ডিসাইড করবে, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে কন্ট্রোলিং এরিয়া তো কন্ট্রোল করছে কিছু, বোঝাই যাচ্ছে, এখন কন্ট্রোলিং এরিয়া কাকে কন্ট্রোল করবে, এটা খুব বড় কোশ্চেন। কন্ট্রোলিং এরিয়া কোম্পানির ইন্টারনাল কোম্পানির জিনিসগুলোকে কন্ট্রোলিং কন্ট্রোল এরিয়া করবে। কন্ট্রোল করবে যেখানে কোম্পানির বিজনেসটা হচ্ছে, তাই তো, হ্যাঁ। যেখানে বিজনেস অ্যাক্টিভিটিসটা, যেখানে কোম্পানির বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে সেটাকে কন্ট্রোল করবে, সেই জায়গাটাকে বলা হয় কোম্পানি কোড। কোম্পানির ডিফারেন্ট বিজনেসগুলোকে বলা হয় কোম্পানি কোড। খুব ভালো করে বুঝুন। যেমন টাটা একটা গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে, টাটা গ্রুপের ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেসগুলো হচ্ছে এক একটা কোম্পানি কোড, ক্লিয়ার, এক একটা কোম্পানি ওকে। কোড, বোঝা গেল। ওকে। তাহলে এই যে কোম্পানি কোডটা হয়ে গেল, এই কোম্পানি কোডটার মাধ্যমে আমরা কি পেলাম না, এই কোম্পানি কোডটার মাধ্যমে আমরা এটাই পেলাম যে আলটিমেটলি এখানে আমাদের বিজনেস অ্যাক্টিভিটিস হচ্ছে। আমি যা যা বললাম কিছু মোটামুটি বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই থ্যাংক ইউ। কোম্পানি কোডে গিয়ে কিন্তু আমরা আলটিমেটলি কাজটা করবো। এই কোম্পানি কোডটা মানে হচ্ছে কি, কোম্পানি কোডটা মানে হচ্ছে এর টার্মিনোলজিটাই কিন্তু কোম্পানি কোড, হ্যাঁ মাইন্ড ইট, টার্মিনোলজিটা কিন্তু কি কোম্পানি কোড, ঠিক আছে, ডিফারেন্ট বিজনেস এরিয়া পারপাস। বিজনেস ব্যাপার রাইট। তো টার্মিনোলজিটা কিন্তু কোম্পানি কোড, এই কোম্পানি কোডটা কি হচ্ছে, এই কোম্পানি কোডের মধ্যে আমরা কি করছি না, এই কোম্পানি কোডের মধ্যে আমরা আলটিমেটলি ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিসগুলো করছি, ঠিক আছে, এবং করে আমরা কিন্তু আলটিমেটলি কি করছি না, আমরা এইখানে বেসিক্যালি যেমন আমাদের নর্মাল কাজকর্ম থাকে সেটা করছি, ঠিক আছে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস বিভিন্ন করে থাকি, দ্যাট ইজ কল্ড ফাংশন অফ দ্য কোম্পানি কোড, ঠিক আছে। একটা কন্ট্রোলিং এরিয়ার নিচে এন নাম্বার কোম্পানি কোড থাকতে পারে, মাল্টিপল, ঠিক আছে, ওকে। একটা কোম্পানি কোড, একটা অলওয়েজ একটাই কন্ট্রোলিং এরিয়া আন্ডার হয়, সেগুলো দুটো কন্ট্রোলিং এরিয়া হয়, ঠিক আছে? তাহলে এই অবধি বোঝা গেল, ঠিক আছে। তাহলে আমরা আজকে ওকে। অন্ততকে এইটুকুনিকে প্র্যাকটিক্যাল একটু করে নিই, রাইট। ওকে। আমরা ফার্স্ট হচ্ছে যখন ক্লায়েন্ট আমাদের ক্রিয়েট করতে হবে না, কারণ আমরা তো জানি যে ক্লায়েন্ট আমাদের আলটিমেটলি ক্রিয়েট হয়েই থাকে যখন আমাদেরকে আমরা সফটওয়্যার পারচেস করবো আমাদের ক্লায়েন্ট। আচ্ছা আপনি একটা জিনিস নোট করে নিন, এখানে ক্লায়েন্ট আইডি হচ্ছে 800, আমরা যখন যদি কোনো সময় দরকার পড়ে, কোনো সময় মেশিনে যদি কোনো প্রবলেম হয় তখন আমাদেরকে ঢুকতে হবে ক্লায়েন্ট দিয়ে, ক্লায়েন্ট আইডি হচ্ছে 800, ওকে। ইউজার আইডি হচ্ছে এসএপি ইউজার, ওকে। আর আপনার এই সফটওয়্যারটা যে ইমপ্লিমেন্ট স্টোর করেছেন এটা কত জিবি, 223 জিবি না 150 জিবি? 230 জিবি। তাহলে হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে SAP_2017, ওকে। ক্লিয়ার, ওকে। SAP_2017, ফাইন। এবার ওকে। হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, সেটা আলটিমেটলি আমরা আগে একটা অর্গানাইজেশন স্ট্রাকচার বানাবো এসএপিতে। আচ্ছা এটা প্রথম থেকে খুলবেন এটা? দাঁড়ান আমি তাহলে এটা আপনাকে বন্ধ করাটা, এটা নরমালি কি থাকে, ডেস্কটপের উপর থাকে স্যাপ আমি ফোল্ডারটা, বলে দিচ্ছি, মানে স্যাপ যখন অ্যাপটা, বন্ধ ডবল করবেন, ক্লিক করলে খুলে? বন্ধ করাটা শিখিয়ে দিই আগে থেকে। দেখুন এটা যখন এসএপি সফটওয়্যার খোলা হয়ে গেছে, আপনি কাজ করছেন, বন্ধ করার সময় যে জাস্ট এখানে কার্সারটাকে এরকম উপরে নিয়ে যাবেন, তাহলে উপরে এটা ওকে। নামলো, এইখানে ক্রস করবেন, ঠিক আছে। ক্রস করলে যখন একটা উইন্ডো খুলে গিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যে এরকম আসবে, আপনি সাসপেন্ড করবেন সবসময়তে, ঠিক আছে, ওকে। আর কোনো কিচ্ছু করে সাসপেন্ড করে ক্লিক করে ছেড়ে দেবেন, আর কোনো কিছু বন্ধ ক্লোজ কিচ্ছু করবেন না। আচ্ছা এসএপি যখন আপনি চালু করবেন তখন হচ্ছে এই যে আইকনটা আছে ভিএমওয়্যারতে চালু করছি, ভিএমওয়্যারটা কি ভার্চুয়াল মেশিন, এখানে সাধারণত এইরকম স্ক্রিনই আসবে, যদি কোনো সময় ওপেনের আসে তো ওপেন করে নেবেন, রিজুম ভার্চুয়াল মেশিনে ক্লিক করবেন, একটাই ক্লিক কিন্তু, হ্যাঁ। ওকে। যেহেতু ডেমো সফটওয়্যার তাই এটা এরকম আসছে ভিএমওয়্যার না? হ্যাঁ এটা ডেমো সফটওয়্যার বলে ভিএমআর দিয়ে করতে হচ্ছে, আমাদের এটা তো সার্ভার না, ভিএমআর সার্ভার দিয়ে আমাদের অন করতে হচ্ছে। আচ্ছা এই স্ক্রিনকে বড় করতে গেলে এইটা হচ্ছে ফুল স্ক্রিন, ওকে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এটা স্ক্রিনটা বড় হয়ে যাবে আপনার, ঠিক আছে, খুলে গেল। আচ্ছা এবার কথা হচ্ছে যে এসএপিতে আমরা যখন কাজ করি দুরকমভাবে কাজ করা যায়, একটাকে বলা হয় বাই ওয়ে অফ টি কোড,
আর একটা হচ্ছে বাই ওয়ে অফ মেনু পাথ। কি বললাম? ওকে, বাই ওয়ে অফ টি কোড, বাই ওয়ে অফ টিকট, বাই ওয়ে অফ বাই ওয়ে মেনু অফ পাথ, মেনু পাথ। রাইট? তাহলে ওকে, আমরা যখন বাই ওয়ে অফ টি কোড কাজ করব, তাহলে হচ্ছে কি আমরা টি কোড কাজ করার জন্য আমাদের টি কোডও শিখতে হবে, মেনু পাতও শিখতে হবে। তবে কথা হলো আমি টি কোডটাকেই বেসিক্যালি জোরটা দিই, তাড়াতাড়ি কাজটা হচ্ছে। মেনু পাত আর টি কোডের মধ্যে ডিফারেন্সটাকে একটু বলে দিই। ধরুন আপনি যদি আপনার বাড়ি কোথায় যেন বলেছিলাম, কাছাড় নৈহাটি, রাইট? ঠিক আছে, নেট, নৈহাটি থেকে যদি ধরুন কোনো কারণে আপনাকে ধর্মতলা আসতে হয়, কীরকমভাবে আসবেন? আপনি শিয়ালদা এলেন, শিয়ালদা থেকে বাসে করে আবার ধর্মতলা এলেন, এটা একটা রাস্তা হলো। অথবা আপনি ওকে। নৈহাটি থেকে, আচ্ছা এখন অসীম চলছে, ট্রেন চালু হয়েছে। ট্রেন অফিসিয়ালি চলছে, যাদের হচ্ছে সার্ভিস করে, এমার্জেন্সি সার্ভিস বা অফিস থেকে যারা লিখে নিয়ে আসছে তার জন্য। আর সাধারণ মানে মানুষের জন্য প্রাইভেট চলছে না। প্রাইভেট ফার্মের যারা এমপ্লয়ি, তারা অফিস থেকে লিখে নিয়ে এলো, তারা ট্রেনে চড়তে পারছে, তাই তো? হ্যাঁ, কিছু সিলেক্টেড আছে। আচ্ছা আর যারা এমার্জেন্সি সার্ভিস আছে তারা পাচ্ছে। আচ্ছা। আর হচ্ছে যে আপনার এমনি নর্মাল পাবলিকের জন্য ট্রেনটা আরম্ভ হয়নি না এখনো? নর্মাল পাবলিকের জন্য হয়নি, আর রেলওয়ে স্টাফদের জন্য চালু হচ্ছে। আচ্ছা। তো এনিওয়ে, তো আপনি কি করতে পারেন, আপনি ওইখান থেকে আলটিমেটলি জাস্ট কি করবেন, ওই কি বলে, ট্রেনে করে আপনি হয়তো ধর্মতলা চলে এলেন, সরি শিয়ালদা চলে এলেন, বা আরেকটা সহজ রাস্তা আছে, আপনি দমদমে নেমে দমদম থেকে মেট্রো করে চলে এলেন, যেতে অনেকটা টাইম কম লাগবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। কোনো জায়গাতে যদি মেট্রো সার্ভিসকে অ্যাভেল করা যায়, মেট্রো সার্ভিস অ্যাভেল করা মানে আলটিমেটলি খুব টাইমটা কম লাগবে। ধরুন আমাদের, আমি আমি হাওড়া কলকাতার মধ্যে বলছি, আজকে যদি আমার বাড়ি থেকে আমাকে কোনো কারণে গড়িয়া যেতে হয়, ঠিক আছে, যদি নর্মাল হয়তো আমি হাওড়া থেকে গড়িয়া যেতে চাই, হাওড়া, আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন যেতে বাসে হয়তো মিনিট 20 লাগবে, ঠিক আছে। তারপর গড়িয়া যাওয়ার জন্য যে বাসে উঠবো, তাতে খুব যদি কম করেও সময় লাগে, 1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে 2 ঘন্টার গল্প চলে এলো অলমোস্ট, কম বেশি, ঠিক আছে। বাট আমি যদি মনে করি যে তাড়াতাড়ি যাব, সব থেকে সহজ রাস্তা হচ্ছে, আমার বাড়ির থেকে মিনিট 5-6 একটা রাস্তা আছে, সেখান থেকে সেই অবধি যদি চলে যাই কোনো টোটো করে বা কিছু করে, তাহলে ওখান থেকে একটা বাস পাবো। ওই বাসটা সেকেন্ড ব্রিজ, যেটাকে বলে দ্বিতীয় হুগলি সেতু, সেকেন্ড ব্রিজ দিয়ে ডাইরেক্ট আপনাকে কিন্তু রবীন্দ্রসদন নিয়ে চলে যাবে, ঠিক আছে। রবীন্দ্রসদন অবধি ধর্মতলা যায়, কখনো কোনো কোনো বাস আবার এখানে ধরুন ওই নিউ টাউন যায়, তাহলে একদম রবীন্দ্রসদন অবধি গেল, রবীন্দ্রসদন নেমে গেলাম। ওটাতে টাইম লাগে খুব বেশি হলে অ্যারাউন্ড 20-25 মিনিটস ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এই 20-25 মিনিটের টাইমটা জার্নিটা হলো, তাহলে রবীন্দ্রসদন গেলাম, রবীন্দ্রসদন থেকে আমরা ধরুন গড়িয়া যেতে সময় লাগে মোটামুটি কম বেশি 22 মিনিট, ঠিক আছে। তাহলে টাইম সেভিং হয় অনেক। হ্যাঁ, টাইম সেভিং হয় প্রচুর টাইম মেট্রোতে সেভিং গেলে। হয়ে গেল। তাহলে এই টাইম সেভিং ব্যাপারটা কেন বোঝালাম? টি কোড দিয়ে যাওয়া মানে আলটিমেটলি টাইমটা সেভিং করা, আর মেনু পাত দিয়ে যাওয়া মানে আপনাকে স্টেপ বাই স্টেপ যাওয়া। ধরুন একটা জায়গায় আপনি মেনু পাতে আপনি 6টা স্টেপ মনে রাখছেন, ওয়ারাস টি কোডে আপনার একটাই টি কোড মনে রাখতে হচ্ছে। কিছু কিছু জায়গা আছে মেনু পাত ছাড়া করা যাবে না, ঠিক আছে, ওটা কম্পালসারি মেনু পাত দিয়েই করতে হবে। 90%, 85% মেনু পাতে টি কোড হয়, ঠিক আছে, টি কোড হয়, ওকে, বাট এটা হয় না। ক্লিয়ার? তো আমরা আগে একটা ওকে, মেনু পাত দিয়ে কীরকমভাবে করা শিখবো। আমি আপনাকে যে ডকুমেন্টেশনটা পাঠিয়েছি, সেই ডকুমেন্টেশনের মধ্যে মেনু পাত এবং টি কোড সব কিছু রয়েছে, ক্লিয়ার? তো এই মেনু পাতটা যখন ওকে, আপনার ওখানে রয়েছে, তো আপনি ওইখানে মেনু পাত থেকে আগে ফার্স্ট আপনি এটা করুন, কি বলে ওটাকে, মেনু পাত দিয়ে করি। আমরা যখন মেনু পাতে ঢুকবো, মেনু পাতে ঢুকতে গেলে প্রথম টি কোডটা হচ্ছে SPRO, এসএপি প্রজেক্ট রেফারেন্স হচ্ছে। এখানে দেখুন, এখানে লেখা আছে ইজি অ্যাক্সেস। এই যে ইজি অ্যাক্সেস জায়গাটা, দেখুন যে অ্যাকাউন্টিং এখানে হচ্ছে, অ্যাকাউন্টিংয়ের পর দেখুন এখানে অ্যাকাউন্টিংয়ের মধ্যে যদি ঢোকেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে ধরুন জেনারেল লেজার অ্যাকাউন্টিং, জেনারেল এই সমস্ত যে সমস্তগুলো রয়েছে, এই জায়গাটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি না, এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে আপনার পার্ট অফ এন্ড ইউজারদের কাজ, ঠিক আছে। তো এইখানে আমরা কি করবো, আর এই যে ওপরের এইখানে এই যে ওপরের যে জায়গাটা যেখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, এই জায়গাটাতে আপনি টি কোডও দিতে পারেন, বা মেনু পাত দিয়েও, মেনু পাতের টি কোডও দিতে পারেন, ওকে। ঠিক আছে।
যে একটা কার্সার ব্লিঙ্ক করছে ওকে, হুম। ওই জায়গাটা কি বলে ওইটাকে? কোনটা? ওখানে যেখানে কার্সার ওখানে ব্লিঙ্ক ওখানে করছে। ওখানে ওই জায়গাটা হচ্ছে যে বেসিক্যালি টি কোড দেওয়া বা মেনু বার দেওয়ার জায়গা। হ্যাঁ, ওটা ওই ওই বারটাকে কি বলে? ওইটাই তো বললাম তো, মেনু বার দেওয়ার জায়গা ওটাকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওর কোনো নাম নেই না? না অ্যাকচুয়ালি নাম ওখানে ঠিক হয় না, ওটা হচ্ছে যে মানে আমাদের কি বলবো, মানে এ বার কি বলে, কন্ট্রোল বার, যেখান থেকে আমরা আলটিমেট সব কিছু কন্ট্রোল করতে পারি ওখান থেকে। ঠিক আছে, ওকে। টিকট দেওয়ার জায়গা এখান থেকে। ওকে। তো মেনু বারে এটা হচ্ছে ওপরটা হচ্ছে মেনু বার। ঠিক আছে। এখানে হচ্ছে এন্টারিং করার জায়গা, যা টিকট বলুন এ বলুন। ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি মেন। ঠিক আছে। তো এবার ঘটনা হচ্ছে যে আজকে আমরা এখানে যখন টিকটটা দেবো এখানে, বা মেনু পাত্তাকে দিয়েছে, মেনু পাত্তা দিলে আগে ফার্স্ট দেখুন এসপিআরও। এসপিআরও ফুল ফর্ম হচ্ছে এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। এখানে লিখুন এসপিআরও এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। ঠিক আছে। লিখুন রেফারেন্স সাবজেক্ট, এসপিআরও, ওকে। এন্টার। এন্টার। এটা হচ্ছে এসএপি রেফারেন্স আইএমজি। ঠিক আছে। এসএপি ওকে। রেফারেন্স আইএমজি মানে কি? একটা জিনিস আপনি বলে দিই চালু করার আগে, নিজের কেরিয়ারটাকে, এখন যথেষ্ট বয়স কম আছে, অলওয়েজ ট্রাই করবেন অ্যাজ এ একটা কনসালটেন্ট হিসাবে তৈরি করার। এন্ড ইউজারের কাজের মধ্যে কিন্তু কোনো মাহাত্ম নেই। ঠিক আছে। ওটা যে কেউ হতে পারে, বাট আপনার এন্ড ইউজার কাজ শিখেও যে আপনি কিছু করতে পারবেন না, কারণ হচ্ছে ওখানে আপনার কোনো বিশেষ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে। তো নিজের ডেভেলপমেন্ট করতে গেলে নিজেকে কনসালটেন্ট হিসেবে নিজেকে তৈরি করতে হবে। মানে ডেভেলপমেন্টের কাজ করতে হবে। নিজের অ্যাটিটিউডটা সেখানে রাখতে হবে। ঠিক আছে। তাহলে আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন একদিন। ঠিক আছে। আচ্ছা, ডেভেলপমেন্টের যিনি করেন ওনাকেই তো কনসালটেন্ট বলা হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দেখুন, প্রথমেই আপনি ডেভেলপিংয়ে কাজ পাবেন না। আপনাকে কি করবে, প্রথমে কনসালটেন্ট সাপোর্ট হিসেবে রাখবেন। এবার সাপোর্ট কনসালটেন্ট হিসেবে কিছুদিন কাজ করলেন, করার পর আপনার যখন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, তখন আস্তে 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 আপনাকে ইমপ্লিমেন্টেশনে অ্যাড করবে ওরা। ঠিক আছে। যে কোনো মানুষের প্রথম ওকে। লাইফটা সাপোর্ট দিয়ে শুরু হয়। ক্লিয়ার? ওকে। আর ওনা ওই ওই ডিগনিশনকে কি বলে, যে সাপোর্ট দিয়ে শুরু করে? সাপোর্টিং কনসালটেন্ট। সাপোর্টিং কনসালটেন্ট, ওকে। সাপোর্ট কনসালটেন্ট। ঠিক আছে। যার জন্য কি হচ্ছে, আচ্ছা, এসপিআর এর পুরো নাম কি বললেন, সরি? এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। যার জন্য কি হচ্ছে, যখনই আমি কাউকে বলছি, সবাই আমাকে একটা কথা এতদিন বলেনি, বাট আমার এই যে ভিডিও হয়েছে না, ঠিক আছে, এই হ্যাঁ। মানে ইউটিউবে, এইটা দেখে লোকের একটা আইডিয়া হয়ে গেছে এখন, যে সামহাও আমাকে যদি এসএপিতে কেরিয়ার করতে হয়, তাহলে আমাকে কেরিয়ারটা কমপ্লিট করতে হবে। আপনাকে কোনো ইনস্টিটিউট বলবে না যে আপনি রিগার্ডিং এ ব্যাপারে কিছু কাজ করুন, কি বলে, এ অ্যাক্টিভিটিস, আপনার ইন্টারভিউ প্রিপারেশনস। আমি কিন্তু ফার্স্ট ইন্টারভিউ প্রিপারেশনের কোর্স লঞ্চ করেছি, যাতে এসএপিতে ইন্টারভিউ দিতে গেলে একটা প্রিপারেশন থাকা দরকার, নাহলে আমি ইন্টারভিউটা দেবেন কোত্থেকে? আপনাকে কেউ বললাম আমরা এখানে জব দেবো, এটা কোনো কাজের নয়। আপনাকে একটা ইন্টারভিউ জব কেউ দেবে না, ভালো করে বুঝুন। আপনাকে কি দেবে? আপনাকে একটা ইন্টারভিউ স্কোপ দেবে, আপনি পারলেন না, হয়ে গেল, এবার ওইখানে তো সবাইকে পাঠানো হচ্ছে, তাহলে আপনাকে জব কোথায় দেওয়া হলো? জব দেওয়া কাকে বলে? যে আপনাকে যদি কোনো আপনার রিলেটিভ বলে যে আপনাকে, তোমাকে ওখানে যেতে কাজ করবে, তোমার ফাঁকা আছে, তুমি, দ্যাট ইজ কল জব দেওয়া। বাট আপনার সেই রিলেটিভ যদি আপনাকেও পাঠালো, সঙ্গে আরও 50 জন লোককে পাঠিয়ে দিল, যেটা জব দেওয়া নয়, দিস ইজ রেফারেন্স দেওয়া। কথাটা কিচ্ছু ওরা ঠিক বলে না এখানে। জব দেওয়া তো না, ওটা হচ্ছে কি, মানে রেফারেন্স দেওয়া, জব ইন্টারভিউর জন্য প্রিপারেশন করে দেওয়া। নট প্রিপারেশন করিয়ে দেওয়া, না না জব না 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 পাবে না না নিজের। না 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 প্রিপারেশন, তাহলে তাহলে ভুল হয়ে যাচ্ছে। রেফারেন্স দেওয়া, বাট রেফারেন্সটা তো কাজ করবে কি করে, যদি আপনি যদি সেইটা ওখানে গিয়ে কি বলতে হবে, কি জিজ্ঞেস করবে, সেটাকে যদি আপনি একে থেকে ট্র্যাকেল করতে না পারেন, ওটা তো জানতে হবে। সে ট্যাকলিংটাই কি, ট্যাকলিংটাই হচ্ছে প্রিপারেশন অফ দ্য ইন্টারভিউস। সেই ইন্টারভিউ প্রিপারেশন না থাকলে আমরা জব নিয়ে ওরকম কাজের কি ফাংশন রইলো? সেটা যে কোনো স্টুডেন্টই এখন আমি দেখছি, যারা কালকেও 2-3 জন কোয়ারি করলো, সবাই কিন্তু এই ইন্টারভিউ প্রিপারেশনের মধ্যে খুব সচেতন। আলটিমেটলি যে কোর্সটা করতে হবে, প্লাস
আমাকে ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। আমি একটা জিনিস তৈরি করার চেষ্টা করেছি লোকের মধ্যে, যে জব আপনি নিজেই পাবেন, জব কাউকে ধরতে হবে না। হ্যাঁ ডেফিনেটলি আমাদের কাছে হয়তো কোনো সময় খবর এলে ডেফিনেটলি বলে দেবো, যেমন আমার স্টুডেন্ট চলে গেল পরশু দিনকে আসানসোল, কালকে কল করেছিল, কিছু ডকুমেন্টস প্রবলেম হয়েছে, চাইছিল ওখানে কাজ করতে বলেছে, হয়তো লাগবে, দিলাম। তো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু ওটাকে কোনোদিন মার্কেটিং হয় না ওটা দিয়ে। আপনাকে আমি প্রথম দিন সেটা বলেছিলাম। তো দেখুন এই যে এসপিআর মধ্যে ঢুকলেন, এখানে আমাকে, আমি যখনই আমাকে আইএমজি কথাটা ইউজ করবো, আইএমজি ফুল ফর্ম হচ্ছে ইমপ্লিমেন্টেশন গাইড। এখানে দেখুন এসএপি রেফারেন্স আইএমজি বলে আছে, আর এখানে আইএমজি ইনফরমেশন। আইএমজি যতবার ইউজ করা হবে কতটা, তার মানে হচ্ছে এসএপি রেফারেন্স আইএমজি, কখনোই আইএমজি ইনফরমেশন নয়। ঠিক আছে, তো এসএপি রেফারেন্স আইএমজিতে ক্লিক করুন। ইমপ্লিমেন্টেশন গাইড। হ্যাঁ আইএমজিতে ক্লিক করুন, এসএপি রেফারেন্স আইএমজি। এবার হচ্ছে আমরা করতে যাচ্ছি যে এন্টারপ্রাইজ স্ট্রাকচারের কাজ। ঠিক আছে, দেখুন এখানে এন্টারপ্রাইজ স্ট্রাকচার বলা আছে, এর অ্যারোতে ক্লিক করতে হবে। ওকে, হলো, এন্টারপ্রাইজ স্ট্রাকচার। এবার হচ্ছে ডিফাইন করব, ডেফিনেশনে ক্লিক করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কাজ করছি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখুন যখনই অ্যারো, তো সব অ্যারো করে করে আসছি, বাট এইখানে গিয়ে কোনো অ্যারো নেই, দেখেছেন? এখানে সমস্ত ঘড়ির মতো বাটন। এইখানে যখন হ্যাঁ, কোনো মেনু পাতে ঘড়ির মতো বাটন আসবে, জানবেন এইটাই লাস্ট, এরপর আর কোনো আগে যাওয়ার জায়গা নেই, তারা ঘড়িতেই ক্লিক করতে হবে। এই ঘড়িগুলোকে বলা হয় এসএপি ল্যাঙ্গুয়েজে এক্সিকিউটেবল বাটন। আচ্ছা, ঠিক আছে, এই যে দেখুন ডিফাইন কোম্পানি বলে আছে, তার পাশে একটা ডকুমেন্টেশন দেওয়া আছে। এই ডকুমেন্টেশনটা কি? এই ডকুমেন্টেশনটা হচ্ছে নাথিং বাট এই ডিফাইন কোম্পানি সম্বন্ধে এসএপি যে ডেফিনেশনটা আছে সেটা। এখানে গিয়ে ক্লিক করলেন, ক্লিক করলে দেখুন আজকে এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দেবো, অনেকদিন ধরে ক্লাস দেবো আজকে। এমন কিছু খারাপ কথা বলিনি তো যেগুলো প্রবলেম হতে পারে ক্লাস দিয়ে আমি? না না হ্যাঁ, না না, ভালো কথা বললেন তো আপনি। কোনো ট্রাবল হয়তো না তো? কারণ না আমি তো খেয়াল থাকবে না, দিয়ে দেবো, কোনো সময় ইস্যু এসে যেতে পারে, সেই জিজ্ঞেস করে নিলাম। ডিফাইন কোম্পানি সম্বন্ধে পুরো ডেফিনেশন দিচ্ছে আপনার এসএপি। এই যে ডেফিনেশনটা, এটা 1000% রাইট। আপনি যে কোনো এর ইনফরমেশন কিন্তু যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি এখান থেকে পেয়ে যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম আলাদা দেওয়া থাকে, রাইট? আমি কি বলেছি, যে কোনো মেনু পাতেরই অলমোস্ট 80 to 90% মেনু পাতে টি কোড হয়। তাহলে ন্যাচারাল কোয়েশ্চেন আসতেই পারে এখন, তাহলে স্যার এই যে ডিফাইন কোম্পানির টি কোডটা কি? আমি স্টেপ বাই স্টেপ ঢুকলাম। যে কোনো মেনু পাতের টি কোড দেখতে গেলে অ্যাডিশনাল ইনফরমেশন ডিসপ্লে, আপনি করুন ডিসপ্লে কি, আপনি যান ডিসপ্লে কি, আইএমজি অ্যাক্টিভিটি, হ্যাঁ, আইএমজি অ্যাক্টিভিটি কাইন্ড ক্লিক করুন ওখানে। এইখানে যে খুলে গেল, এই খুলে যাওয়া যে লেখাগুলো আসছে, এই লেখাগুলো সবসময় লাস্ট 4 ডিজিট হচ্ছে টি কোড, আচ্ছা, লাস্ট 4 ডিজিট টি কোড। ঠিক আছে, ধরুন আপনি এখানে ডিফাইন কোম্পানি এক্সিকিউটিভ বাটনে ক্লিক করুন। যে কোনো টি কোড প্রথমবার খুললে একটু স্লো খোলে কিন্তু, হ্যাঁ, তারপর থেকে ফাস্ট হয়ে যাবে। কম্পারেটিভলি আমি লক্ষ্য করবেন এই যে টিকিটটা খুলতে একটু টাইম লাগছে, কারণ এটা ফার্স্ট হচ্ছে। ধরুন এই জায়গায় এটা খুলে গেল, একটা আমি এসএপিতে কিন্তু একসঙ্গে অ্যাট এ টাইম 6টা মতো স্ক্রিন খুলতে পারি, 7টা বলে 6টা খুলতে পারি। নতুন আরেকটা যদি স্ক্রিন খুলতে এই কী করে খুলবো না, এই যে এখানে দেখুন আপনার বাটনটা আছে ক্রিয়েট নিউ সেশন, যেখানে ক্লিক করলে আমি একটা সেশন খুলে যাবে। ওকে, ঠিক আছে,
ক্লিয়ার? এবার যদি কোম্পানির টিকটটা কি আছে বললাম OX15, এখানে আমি OX15 টাইপ করুন, একটা এরর আসবে তো করুন, দেখাচ্ছি আমি। একই স্ক্রিন দুটো খোলা যায় না একসঙ্গে। হ্যাঁ, এটা করুন, ও অন্য 0x করেছেন, OX করতে হবে, OX15। এর এরর এসছে কেন, মানে একটা একটা স্ক্রিন তো আমি একবার অলরেডি খুলে ফেলেছেন, সেইটাই আবার খুলতে গেছেন এরর। আপনি এখানে ইয়েস করে ঢুকতে পারবেন কিন্তু কাজ করতে দেবে না, যেখানে ওই একই স্ক্রিন এসছে। তাহলে বোঝা গেল টিকোড আর মেনু পাতার হ্যাঁ ডিফারেন্সটা কেস। কি। ঠিক আছে, এখানে শুধুমাত্র নিউ এন্ট্রিসটা থাকবে না, কারণ যেহেতু আপনি একটা অলরেডি খুলে ফেলেছেন। এটা বন্ধ করলেন এরমভাবে, এখানে গেলেন, গিয়ে এখানে এবার নিউ এন্ট্রিসে ক্লিক করুন, নতুন বানাতে হবে নিউ এন্ট্রিস। এখানে কোড চাইছে, এটা হচ্ছে কোম্পানির কোড, মানে গ্রুপ টাটা বানাচ্ছেন, টাটার কোডটা চাইছে। তাহলে এটা করুন, এটা হচ্ছে 6 ডিজিট আলফা নিউমেরিক নাম্বার। এসএপি যে কোনো কোড হচ্ছে আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক মানে কি, আইদার আলফাবেট হতে পারে পুরো ABC XYZ এরকম কিছু, অথবা নিউমেরিক হতে পারে, অথবা কি হতে পারে যে ধরুন 1 2 3 4 5 6, অথবা কি হতে পারে ABC 1 2 3, আইদার আলফা অথবা নিউমেরিক, যে কোনো। ঠিক আছে, যেরকমভাবে ইচ্ছা আপনি করতে পারেন আলফা নিউমেরিক। ওকে, করুন। 6 ডিজিট মানে কোম্পানির নেম লিখবো? কোম্পানি কোড লিখতে হচ্ছে, ফার্স্ট কোড, ওটা কিন্তু প্রথমটা, যে কোনো জিনিসের প্রথমটা হচ্ছে কোড। এসএবিতে সব কিছু কোড নির্ভর। তো আপনি যখন কোডটা দিচ্ছেন, এই কোডটা কিন্তু আলটিমেটলি 6 ডিজিট ম্যাক্সিমাম, এর থেকে কমও হতে পারে, বাট নট মোর দ্যান 6 ডিজিট। ওকে, দিন। ওকে। ট্যাব দিয়ে নিচে ট্যাব, কোনো সময় এন্টার মারবেন না কোনো ফর্মের মধ্যে, ট্যাব। হ্যাঁ, এখানে কোম্পানির নামটা লিখুন। ঠিক আছে, নেম টুটা হচ্ছে যদি নাম বড় তখন দরকার নেই। এবার দেখুন এই যে স্ট্রিট, পোস্ট বক্স, পোস্টাল কোড, সিটি, এগুলো হচ্ছে আপনার জাস্ট ফর্মালিটি দেওয়ার জন্য। আপাতত আমি কিছু করছি না, এটা দ্বিতীয় পয়েন্ট না দেবেন, পরে যখন নিজে প্র্যাকটিস করতে বানিয়ে নেবেন। বাট এখানে দেখুন সব কটাতেই আপনাকে ইনপুট করার জায়গা, এখানে সব জায়গায় ইনপুট। বাট এইখানে যখন এলেন কান্ট্রি, কারেন্স, ল্যাঙ্গুয়েজ, কারেন্সি, সব কটাতে একটা করে এরকম পাশে ড্রপ ডাউন বক্স দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউন। হুম। তার মানে এখানে কিন্তু নতুন এখানে করে দেওয়ার কথা। রাইট ক্লিক হ্যাঁ খুলবে নাকি? হ্যাঁ, রাইট ক্লিক করলে অপশন দেখাবে? রাইট ক্লিক করলে অপশন রাইট দেখাবে? ক্লিক মানে এইখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে আপনাকে কান্ট্রির লিস্ট বার করে দেবে। এখানে যে কটা কান্ট্রি রয়েছে আপাতত, সেই কান্ট্রির লিস্ট বার করে দেবে। 236টা কান্ট্রি আছে, লিস্ট বার করে দেবে। এবার আমরা আপনার ইন্ডিয়ার কান্ট্রির হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে IN। ঠিক আছে, আপনি IN এরকম করে বার করতে পারেন, অথবা একটা রাস্তা আছে আপনার এখানে, এটা দিস ইজ কল ফাইন্ড বাটন। ফাইন্ডে ক্লিক করলে আপনি ইন্ডিয়া লিখুন এখানে, হ্যাঁ, লিখে এই এক্সিকিউটিভ বাটনে ক্লিক করতেও পারেন বা এন্টারও মারতে পারেন, যেটা যেই এলেন এখানে এসে গেল, ডাবল ক্লিক নিয়ে নিলাম। ঠিক আছে, সেম ভাবে ওকে। ল্যাঙ্গুয়েজ, ড্রপ ডাউনে যান, গিয়ে দেখুন সেই ফাইন্ড বাটনে ক্লিক করুন। নেক্সট টাইম থেকে ম্যানুয়ালি দিয়ে দেবেন IN ইংলিশ, ইংলিশ লিখুন, এন্টার। হ্যাঁ, ওটা ডবল ক্লিক, ট্যাব দিয়ে কান্ট্রি, কারেন্সি, ফাইন্ড বাটনে ক্লিক করুন, এন্টার, ডবল ক্লিক। এবার থেকে নেক্সট টাইম থেকে যখন এগুলো চাইবে, ম্যানুয়ালি IN ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, INR কারেন্সি দিয়ে দেবেন, ওর ড্রপডাউন থেকে করলে টাইমটা ওয়েস্ট হবে। ওকে, এবার এটাকে সেভ করুন। সেভ করলে কন্ট্রোল এসও করতে পারেন, বা এটা সেভ বাটন আছে, সেভ যেটা ইচ্ছা। আচ্ছা, এই যখন এইরকম কিছু সেভ করা হয়, মানে যেটা আপনার স্ট্রাকচারে, তখন একটা রিকোয়েস্ট জেনারেট হবে। ঠিক আছে, আমি ধরুন আমরা রিকোয়েস্টটা করে দিচ্ছি এখানে একটা,
আপনার নামে রিকোয়েস্ট বানিয়ে দিচ্ছি, বাট এই রিকোয়েস্টটা কোথায় হচ্ছে, কি হচ্ছে, এটা আপনাকে না বুঝলেও চলবে। ঠিক আছে, আপনার নাম লিখুন এখানে। শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, শর্ট নামটা লিখলে হবে, ব্যাস। ঠিক আছে, কন্টিনিউ। কোথায় গেল আপনার নাম? এই যে অসীম, এখানে কারসার রাখলাম এখানে, কন্টিনিউ। ঠিক আছে, অসীম হয়ে গেল, কন্টিনিউ। এইটা কি হলো না হলো এটা আপনাকে পরে শেখাবো, এটা শেখাতে গেলে আপনার টাইম লাগবে। ঠিক আছে, এটা লাস্টে শেখাবো ওকে। এরকম। ঠিক আছে, হয়ে গেল, কোম্পানি হয়ে গেল। এরকম যখন রিকোয়েস্ট আসবে আপনি এন্টার মেরে বেরিয়ে যাবেন। ঠিক আছে, এবার হচ্ছে আপনি কোম্পানি কোড ক্রিয়েট করবো। ঠিক আছে, কোম্পানি কোড যখন ক্রিয়েট করবো, কোম্পানি কোড ক্রিয়েট করলে এটা কি ব্যাক করে যাবো নাকি? না, ব্যাক করে ব্যাক যাবো, করবো ব্যাক। না, ব্যাক করবো, ওটাই শিখেছি। যে কোনো টিকোন আমরা যদি কোনো স্ক্রিনে বসে থাকি, সেই স্ক্রিন থেকেই যদি দেখতে চাই, ঠিক আছে, তখন হচ্ছে যে আমরা কি করব না, আলটিমেটলি হচ্ছে ওই স্ক্রিনের মধ্যে বসেই নতুন টিকট দেওয়ার আগে একটা স্ল্যাশ এন দিয়ে দেবো, এরকম স্ল্যাশ এন দিয়ে দেবো, এন স্ল্যাশ এন দিয়ে করবো কি না, ও কি বলে, কোম্পানি কোডে ঠিক করেছে OX02। স্ল্যাশ এন OX02। নিউ এন্ট্রিজ, কোম্পানি করেছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার, এটা হচ্ছে একটা টিসকো টেলকো হচ্ছে, হ্যাঁ। 4 ডিজিট আলফা নিউমেরিক দিতে হবে? সবই আলফানিউমেরিক এখানে। ও, এরকম দিতে পারি কোম্পানি 4 ডিজিট কোম্পানি এটা কোড? খাতায় নোট করে রাখুন, হ্যাঁ। কোম্পানি কোড, ওকে। ঠিক আছে, ট্যাব দিয়ে কোম্পানির নাম লিখুন। আগে যেটা লিখলাম সেটা ট্রেন্ড লিমিটেড লিখলাম। একই লিখতে পারেন, কোম্পানি আলাদাও নেম, লিখতে পারেন, যেটা ইচ্ছা। কোম্পানি নেম তো একই থাকবে তো? কোম্পানি নেম আর কোম্পানি কোড নেম একই হবে তা না, টাটা টিসকো নিশ্চয়ই এক না, যেরকম ইচ্ছা মনে করুন সেটা দিতে পারেন। টিসকো তো টাটা সাব ডিভিশন, হ্যাঁ, এবং আমি বলতে এই যে কোম্পানি সেই তো টাটাই হবে, টাটা ব্র্যান্ড নেম, এবার ওর পার্টিকুলার ডিভিশন সাব ডিভিশনের উপর না, ডিপেন্ড করছে। টাটার ডিভিশন কিন্তু টিসকো না, টিসকো কিন্তু আপনার আলাদা, টিসকো কিন্তু আলাদা টাটার কোম্পানি। গ্রুপ অফ কোম্পানি টিসকো না? হ্যাঁ, টিসকো টেলো সব আলাদা আলাদা এন্টিটি কিন্তু। ঠিক আছে, সব কটা যাচ্ছে তো এখানে কোম্পানি নেমে কি দেবো? কোম্পানি নেম টিসকো টেলকোর মতো কোনো আপনি ওই কোম্পানির ট্রেন গ্রুপের যদি কোনো কোম্পানি আলাদা থাকে, কোম্পানি কোড বিজনেস আলাদা থাকে দিতে পারেন, বা আপনি একই নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ট্যাব দিয়ে চলে আসুন নিচে। ট্যাব দিয়ে কান্ট্রি, সিটি এখানে সেটি কলকাতা করে দিন, কলকাতা। কোনো অসুবিধা নেই। ট্যাব দিয়ে এবার আপনি কান্ট্রি আইএল লিখে দিন। আচ্ছা, একটা জিনিস দেখুন, এক মিনিট জিনিস দেখে দিই। এখানে দেখুন, এখানে আমরা এখানে একটা রাইট মার্ক আছে দেখছেন কারেন্সিতে, হ্যাঁ, এইখানে হ্যাঁ। কোনো ফর্মের মধ্যে কোনো ফিল্ডে যদি রাইট মার্ক থাকে, তাহলে দিস ইজ কল্ড ম্যান্ডেটারি ফিল্ড, দিতেই হবে আপনাকে, কম্পালসারি। ঠিক আছে, আচ্ছা, ম্যান্ডেটারি।
ঠিক আছে? তো এখানে আপনি করে দিন আইএনএ, আইএনআর করে দিন। ইএনজি দিতে হবে পুরো? ইএন লিলি হবে। ওকে, এবারে সেভ করে দেবো। হুম, সেভ করলে হচ্ছে দেখুন আপনার আবার একটা খুলে যাবে। এবার এখানে খুলে গেল। এখানে দেখুন কান্ট্রিদের মধ্যে এত ফিল্ডের মধ্যে শুধু এইটা শুধু ইয়ে আছে, এখানে শুধু আইএনটা দিয়ে দিন, দিয়ে দেবেন। দিয়ে কান্ট্রি, এখানে এরপর এটা এটা হচ্ছে কন্টিনিউ বাটন, কন্টিনিউ করে দিন। এবার এন্টার করে দিন বা কন্টিনিউ করে দিন, যেটা ইচ্ছে। তাহলে কোম্পানি ক্রিয়েট হয়ে গেল, কোম্পানি কোড ক্রিয়েট হয়ে গেল। এবার আজকে লাস্ট টিকট করে দিচ্ছি। এই কোম্পানি আর কোম্পানি কোড কোথায় ক্রিয়েট করলেন? আন্ডার ক্লায়েন্ট, ঠিক আছে, ক্লায়েন্ট লেভেলে। এবার দুটোর মধ্যে লিঙ্ক করতে হবে, মানে অ্যাসাইন করতে হবে। এই দুটো তো কোনো লিঙ্ক হয়নি, তাহলে আমরা কোম্পানির সঙ্গে কোম্পানি কোডকে লিঙ্ক করে দেবো। দ্যাট ইজ কল ওয়েক অ্যাসাইনমেন্ট অফ কোম্পানি উইথ কোম্পানি কোড স্ল্যাশ এন ওএক্স 16। এখানে করুন স্ল্যাশ এন ওএক্স 16, স্ল্যাশ এন হবে, স্ল্যাশ এন, স্ল্যাশ দিয়ে এন দিন, স্ল্যাশ দিয়ে এন দিন। হুম, এন্টার, এন্টার। অ্যাসাইনমেন্ট সবসময় তো পজিশন থেকে করতে হয়, অলমোস্ট 95% টাইমে। পজিশনের বাটনে ক্লিক করুন নিচে। এবার কোম্পানির নেমটা দিন, কোডটা দিন। কোম্পানি কোড মানে হচ্ছে কিন্তু 4 ডিজিটটা, হ্যাঁ, লেখাই আছে কোম্পানি কোড, হ্যাঁ। এই কোম্পানি কোড কিন্তু খাতায় নোট করে রাখবেন। হ্যাঁ, এন্টার। কোম্পানি। এবার আপনাকে কোম্পানির কোডটা চাইছে, মানে যেটা আপনি প্রথম বানিয়েছিলেন কোম্পানির কোডটা, সেটা দিয়ে দিন। কোম্পানিতে বানিয়েছিলাম ট্রেন্ট লিমিটেড হ্যাঁ, বলে। ওটা ওই ওর যে কোডটা দিয়েছেন ওটা কোডটা দিন ওটা। না থাকে জান মনে থাকলে ড্রপ ডাউন থেকে নিয়ে নেওয়া যায়, সেভ। আচ্ছা, আমি আগে কি করেছি সেটা কোথাতে দেখবো? দেখতে গেলে এখানে আমি যেহেতু ড্রপ ডাউনে চলে যাবেন, এখন ড্রপ ডাউনে গিয়ে আপনি ধরুন নামটা ভুলে যাচ্ছেন, আমি এখানে ডেসক্রিপশনে গেলে ট্রেন্ড লিখুন এখানে। এক্সিট করুন, দেখুন আমরা ট্রেন্ড লিমিটেডে চলে যাবে, ট্রেন্ড লিমিটেড, ঠিক আছে, সেভ। তা ওটা তো কোম্পানি লিখেছিলাম না, ট্রেন্ট। হ্যাঁ, তো ট্রেন্ড লিমিটেড লিখেছিলেন, আমার তো এখানে কোম্পানি কোডটা চাই। আপনি তো ট্রেন্ড করেছিলেন কোম্পানি, ট্রেন্ড লিমিটেডের কোড তো ট্রেন্ড লিখেছিলেন, বুঝে গেল? কোম্পানি নাম লিখেছিলাম ট্রেন্ট লিমিটেড। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কনফিউশন করবেন না, যদি বের করুন তো। ট্রেন্ড লিখুন। এখানে আমার এই দুবার ক্লিক হয়ে গেল। ট্রেড, দেখুন এইটা কি, আমার এইটা লাগবে, আমার দিস ইজ নট রিকোয়ার্ড, ডেসক্রিপশন আমার লাগবে না, আমার এইটা নিয়ে কাজ, কোডটা নিয়ে কাজ, আমার ট্রেন্ডটা লাগবে। আচ্ছা, এই আপনি এই কোডটা ট্রেন্ডের মধ্যে, ট্রেন্ট। এই ট্রেন্ডের মধ্যে আবার ট্রেন্ড আপনি এটা অন্য কোনো কোড ক্রিয়েট করে আপনি সেম কোম্পানি রাখতে পারেন। বেশি এসএপি সবসময় এইটাকে অ্যাক্সেস করে, এইটার উপরে প্রায়োরিটি দেয়, এই ডেসক্রিপশনে কোনো প্রায়োরিটি নেই, ঠিক আছে? হলো, সেভ, ঠিক আছে। তাহলে ওকে। কোম্পানিকে কেটে কোম্পানি কোড কেটে কোম্পানি কোডটাকে কোম্পানির সঙ্গে অ্যাসাইন করে দিলাম। নেক্সট দিনকে আমরা পরের স্টেপে ঢুকবো, ঠিক আছে? ওকে। ঠিক আছে।